আচ্ছা ফেসবুক একটু জানো তো সাউন্ড ওকে আছে কিনা। ফেসবুকে সাউন্ড ওকে আছে কিনা জানো। তাহলে শুরু করে দিচ্ছি। ওয়েব অ্যাপ একটু জানো তো সব কিছু ওকে আছে কিনা। শামসুজ্জোহা মিকাত। ওকে। তো তোমরা হচ্ছে ফার্স্ট এক্সামটা গত ক্লাসে দিছো তাই না, গতকাল। গতকাল না ফ্রাইডে ছিল এক্সাম তোমাদের, আশা করি এক্সামটা দিছো। এটা জাস্ট প্র্যাকটিস এক্সাম, যারা হচ্ছে পরে জয়েন করবে ওরা হচ্ছে এক্সামটা দিয়ে দিবে। এটা ছিল এস ব্লকের উপর। আর আমরা পি ব্লক কিন্তু পড়া শুরু করছি এবং পড়া চলতেছিল তাই না। পি ব্লকে কিন্তু গ্রুপ 13 পড়ছি, গ্রুপ 13 অনেকগুলো বিক্রিয়া ছিল। 14-এ ওরকম বিক্রিয়া নেই, বাট এরপর আমরা মোটামুটি অনেক কিছু পড়ছি। 16-এও আবার কিছু নেই, 17-এ সামান্য বিক্রিয়া, 18-এ একটা বিক্রিয়া, ওইরকম আর কিছু নেই। তো এরপর আমরা নতুন টপিকে যেতে পারবো। তবে কি কি আছে আমরা কিন্তু সুন্দরভাবে পড়ে এরপর যাব, মানে দেখে যেতে হবে আমাদের কি কি বিষয় আছে। যেমন আজকে অনেক কিছু পড়াবো, তো আজকে মনে হয় তোমাদের একটু বিরক্ত লাগতে পারে, বিরক্ত না মানে হয়তো একটু কঠিন লাগতে পারে, কিন্তু জিনিসটা বারবার রিভাইজ দিবে। আমি তোমাদের বলে রাখি, তোমরা যখন দেখবো হচ্ছে অ্যাডমিশনে যাচ্ছ, অ্যাডমিশনে যখন যাবা তখনও দেখবো হচ্ছে আমি যা পড়াচ্ছি এটা দিয়েই হয়ে যাবে। এখন মানে গ্রুপের ভিতর আমি যা পড়াচ্ছি এগুলো দিয়ে কাজ হয়ে যাবে। এর মানে বুঝতেই পারতেছো আমরা একাডেমিকের চেয়ে একটু বেশি পড়তেছি। এটা করতে গিয়ে আসলো পি ব্লকে মোটামুটি আমি অসংখ্য বিক্রিয়া পড়াচ্ছি। 13টা খুব ইম্পর্টেন্ট, 14-এর মধ্যেও ইম্পর্টেন্ট বেশ কিছু বিক্রিয়া আছে। তো মোটামুটি ক্লাস করলে দেখবে হচ্ছে এগুলা তুমি তুমি সবগুলো পারতেছো, এর চেয়ে বেশি জিনিস হচ্ছে আরও পারবে। এটা ছিল 13-এর পুরোটা মোটামুটি হয়েছে। 13 খুব ভালোভাবে শেষ। এখানে এই কোয়েশ্চেনটা পড়াইছিলাম, অ্যালুমিনিয়াম ক্লোরাইড অণু ডাইমার গঠন করে কেন, তাই না। এটা দাগানো নাই কিভাবে, এটা তোমাদের পড়াইছিলাম। এখানে দেখো তো, আচ্ছা এটা দাগানো হয়নি, দেখো বন্ধন কোণ ভিন্ন। ঠিক আছে, বন্ধন কোণ ভিন্ন। এখানে তাহলে দেখো তো 1 2 3 4 5 6 সমযোজী বন্ধন আছে কয়টা, 6টা। আর সন্নিবেশ বন্ধন আছে কয়টা, 2টা। এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট, এর অনুরাকৃতিটা লিখতে হবে। এরপর বলছিলাম BCl3 কিন্তু ডাইমার গঠন করে না, এর কারণ হচ্ছে রিপালশন বেশি হয়। তো এখানে নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়াগুলো আমি খুব সুন্দর মতো পড়াইছি। ঠিক আছে, নাইট্রিক অ্যাসিডের সাথে বোরনের বিক্রিয়া কি পাওয়া যায়, বোরিক অ্যাসিড। আর যখন ধাতুর বিক্রিয়া, এটা হচ্ছে মেটালয়েড, তখন পাওয়া যায় বোরিক অ্যাসিড। যখন ধাতুর বিক্রিয়া দেয় তখন পাওয়া যায় অ্যালুমিনিয়াম নাইট্রেট। তো এগুলো কিন্তু বারবার পড়তে হবে। এটা সত্যি কথা বলতে এখানে ফার্স্টে যেগুলো আছে এগুলো অর্গানিক চেয়ে একটু কঠিন। কঠিন বলে ভুল হবে, আমি যেভাবে পড়াচ্ছি খুব ভেঙে ভেঙে জিনিসগুলো পড়াচ্ছি, বাট বিক্রিয়া আছে, ভালো লেভেলের বিক্রিয়া আছে। ওকে, এবার দেখো যেমন এগুলো আমরা পড়ছিলাম সবগুলো কি গঠন করে, হাইড্রেট গঠন করে, হ্যালাইড গঠন করে, এগুলো পড়ছিলাম। এখানে আরেকটা বিক্রিয়া আমি পড়ে নিই, তোমাদেরকে আমি মিউট করে দিয়ে আসি। কই তোমরা তো মিউট হচ্ছ না কেন। জাস্ট একটা সেকেন্ড টাইম দাও।
হ্যাঁ, ওয়েবে এখন দেখো তো সব ওকে আছে কিনা। ওকে আছে, আমরা শুরু করে দিই। তো এই চ্যাপ্টারটা আসলে পরে অনেক সমস্যা থাকে, যে সংকরণ টঙ্করণ এগুলো খুব মজার, এগুলো একদম সহজ। ওদের এই পার্টটা তো 1 ঘন্টার একটা ছোট ক্লাস নিব, প্রেশারটা একদমই দিব না, দেখবো খুব সুন্দর মতো সব কিছু বুঝে যাবা। গতদিন আমি তোমাদের অক্সাইড পড়াচ্ছিলাম, CO CO2, কার্বনের 2টা অক্সাইড নিয়ে কথা বলছি, এগুলো নিয়ে বেজাল শেষ। কার্বনের মধ্যে বলছিলাম হচ্ছে এই 2টা আছে, কাশি গেলে শান্তি পাবে। আমি যে জায়গায় শেষ করছি তোমাদের আশা করি মনে পড়বে। তো এখানে যদি দেখো 2টা অক্সাইড, এগুলোরও 2টা অক্সাইড আছে। তো আমি এখানে একটু বাক্স করে দিছিলাম, এই কারণ হচ্ছে এখানে কি আছে, SNO SNO2 PbO PbO2, ঠিক আছে। এইটার মধ্যে এই অক্সাইডগুলো কীরকম হয় তোমার, অ্যামফোটেরিক, ঠিক আছে। এই অক্সাইডগুলো কীরকম হয়, এই অক্সাইডগুলো হয় অ্যামফোটেরিক বা উভধর্মী। উভধর্মী, ঠিক আছে। আর CO তোমার কি হবে, CO মনে আছে, CO বলছিলাম হচ্ছে নিউট্রাল অক্সাইড। CO এটা হচ্ছে নিউট্রাল, এটা আসে খুব ইম্পর্টেন্ট। আর এটা হচ্ছে কি অ্যাসিডিক। অর্গানিক যারা পড়ছিল তাদেরকেও আমি এই কথাটা বলছিলাম বারবার, কারণ হচ্ছে তোমার দুইটা ওই যে ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন, একটা হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন, ওখানে CO আসলে মূলত CO2 হিসেবে বের হয়, ঠিক আছে। CO কাটা যায় CO2 হিসেবে। আর একটা হচ্ছে জৈব অ্যাসিড থেকে ডিকার্বক্সিলেশন যখন করবা তখন CO2 কাটা যায়, অ্যামফোটেরিক বা উভধর্মী। তো একটু দেখো তো, আমি তোমাকে পরীক্ষায় দিবে হচ্ছে লেড অক্সাইড, তোরা এটা কি উভধর্মী অক্সাইড ব্যাখ্যা করো। এটা উভধর্মী অক্সাইড, অ্যামফোটেরিক অক্সাইড, এটাকে এক্সপ্লেইন করতে। অ্যামফোটেরিক, অ্যামফোটেরিক মানে বাংলায়ও লিখে রাখবা অ্যামফোটেরিক অক্সাইড, এটাকে এক্সপ্লেইন করবা, ঠিক আছে। এক্সপ্লেইন এটা অ্যামফোটেরিক অক্সাইড। তাহলে তুমি ফার্স্টে কি বলবা, যেসব অক্সাইড অ্যাসিড ও ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে তাদেরকে উভধর্মী অক্সাইড বলে। তাহলে ফার্স্ট লাইন তোমার কি হবে, যেসব অক্সাইড অ্যাসিড ও ক্ষার উভয় রূপে কাজ করতে পারে, বা অ্যাসিড ও ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে, কথা একই। বিক্রিয়া করে উভধর্মী অক্সাইড বলে, ঠিক আছে। এরপর তাহলে কি দিবা, PbO প্লাস ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখানে ওর জারণ মান কত আমি তোমাদের একটু এখানে দেখাই আনি। এখানে ওর জারণ মান হচ্ছে, আজকে পড়া খুব প্রত্যেক পড়ায় খুব সহজে পড়ায়, আজকে খুব ঠান্ডা মাথায় পড়াবো, ঠিক আছে। ঠিক আছে, হচ্ছে -4, এটা হচ্ছে কত +4, এখানে হচ্ছে -4, এখানে হচ্ছে +4, এখানে -2, এখানে হচ্ছে +2, ঠিক আছে। এখানে ওদের জারণ মান +2 করে, এখানে কত +4 করে। এবার একটু দেখো তাহলে এখানে আমার প্রোডাক্ট কি পাচ্ছি, প্রোডাক্ট পাবো PbCl2 প্লাস H2O। তাহলে এখানে আমার প্রোডাক্ট কি হবে, PbO2 প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া, এই বিক্রিয়াটা দিতে তোমরা ভুল করে ফেলো, ঠিক আছে। ভুল করে ফেলো কেন, জারণ মান হিসেব করো না বলে। তাহলে এখানে জারণ মান কি হবে, Na2PbO2। তাহলে দেখো তো ওর জারণ মান +2 ঠিক আছে কিনা, প্লাস ধরো H2O দিয়ে দিলাম, ওর জারণ মান ঠিক আছে কিনা এটা একটু দেখে নাও। ওর জারণ মান হচ্ছে এখানে -4, এখানে হচ্ছে +2, এখানে হচ্ছে +2, ঠিক আছে, ঠিক আছে। এর মানে অক্সিজেন হচ্ছে -4 -2 করে, আর গ্রুপ 1 এটা +1 করে +2, তাহলে এটা ঠিক আছে। ওহো, এটা PbO, এটা কি হবে, সোডিয়াম প্লাম্বাইট, নাম কি লিখবা, প্লাম্বাইট। আর যখন +3 তখন হবে প্লাম্বেট। পরীক্ষা এটুক লিখলেই হবে, প্লাম্বেট। এটুক লিখে নাও, লিখে হয়ে গেলে ওয়াই বলো। আসিফ বলেছে দাদা আমি একটা এক্সামও দিতে পারি না কেন টাইমে,
দিতে পারবা না কেন? ওই লিঙ্কটা তো সবার জন্য ওপেন করা আছে। তুমি হয়তো কোনো মেইল ভুল দিচ্ছ, না হয় কিছু ভুল দিচ্ছ, এই কারণে তুমি দিতে পারছো না। কোড ভুল দিচ্ছ, আর না হয় তুমি কী হবে, যদি কোনো কিছুর ভুল না থাকে তুমি মনে করো, অবশ্যই এগুলো একবার রিচেক দিবা, ওইখানে ভুল হচ্ছে। কারণ এখানে তো এটা ফিক্সড একটা জিনিস সিস্টেম, তো এখানে তুমি একটু চেক করবা ভুল হচ্ছে কিনা। না হলে তুমি একটু তোমার প্রবলেমটা কী হয় এটা ভিডিও করবা, ভিডিও করে পাঠাবা, কথা বললে কথা বাড়ে একদম। ধরো তুমি কী করবা, স্ক্রিন রেকর্ড করে পাঠিয়ে দিবা যে কী হচ্ছে আসলে, তাহলে ওরা বলবে তোমার হয় মেইল ভুল দিচ্ছ, তুমি এটা রিচেক করে নিবা। এটুক লেখা হয়ে গেছে, ঠিক আছে, লেখা হয়ে গেছে। এবার তাহলে তোমাকে যদি বলে হচ্ছে PbO2 উভধর্মী অক্সাইড এটা দেখাতে, তাহলে ফার্স্ট খ নাম্বার কোয়েশ্চেন লিখার নিয়ম কি বলো তো? তুমি বলবো হচ্ছে যেসব অক্সাইড অ্যাসিড ও ক্ষার উভয় রূপে কাজ করতে পারে বা অ্যাসিড ও ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে তাদেরকে উভধর্মী অক্সাইড বলে। ঠিক আছে, উভধর্মী অক্সাইড ব্যাখ্যা করো। তাহলে ফার্স্ট লাইন কিন্তু তোমার ডিরেক্ট বিক্রিয়া না, ফার্স্ট লাইন ডিরেক্ট বিক্রিয়া না। তাহলে ফার্স্ট লাইনে তুমি কি করবা, PbO2 তুমি ডেফিনেশনটা দিবে আসলে ওদেরকে কাকে বলে। তাহলে ও এখানে কি করছে, অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি হবে, PbCl4। PbCl4 ইন জেনারেল হয় কি, ভেঙে যায়। PbCl4 গঠিত হয়, বাট কোনো কোনো জায়গায় দেখবা এটা আসলে স্ট্যান্ডার্ড হচ্ছে কি PbCl2 + Cl2 লেখা। এখানে PbCl4 আসলে স্থায়ী হয় না, ও কি হয়ে যায়, ও এখান থেকে PB। তো কোনো বইয়ে যদি এটা দেখো, কোনো স্যারের বইয়ে, তাহলে এটাও বুঝতে পারবা আর কি, PbCl4 ভেঙে কি হয়ে যায়, PbCl2 + Cl2। যেটা লিখো ঠিক আছে, এটা গঠিত হয়, গঠিত হয়ে ভেঙে যায়। তো এরপর দেখো তো PbO2 + সোডিয়াম হাইড্রোক্সাইড, এখান থেকে কি হবে, Na। দেখি আমরা এখানে একটা ভুল করছি, Na2। ঠিক আছে, তাহলে এখানে কি হয় একটু দেখে আসি, এখানে হবে -6, এখানে হবে +2, তাহলে এটা হয়ে যাবে +4 + H2। ঠিক আছে, তোমরা যদি ক্লাসগুলো করো এবং ক্লাস নোটটা সুন্দর মতো লিখো, তাহলে দেখবে এই চ্যাপ্টার একদম চাপ ছাড়া শেষ হয়ে যাবে। তাহলে এটা কি হবে, সোডিয়াম প্লাম্বেট। এটার নাম কি, এটার নাম হচ্ছে, আগেরটা ছিল প্লাম্বাইট, এটার নাম হচ্ছে প্লাম্বেট। প্লাম্বেট এটুকু একটু লিখে নাও। ঠিক আছে, এটুকু একটু লিখে নাও। তাহলে আমরা উভয়ধর্মী অক্সাইড এই গ্রুপে এদের কথা জানছি। এর আগের গ্রুপে কার কথা জানছিলে তোমার মনে আছে? এর আগের গ্রুপ তোমার 14 এর মধ্যে SnO2 নিয়ে গত ক্লাসে পড়াইছি। ঠিক আছে, SnO2 SnO এটা নিয়ে দেখাইছি। তো এখানে দেখো তোমার বইয়ের মধ্যে তোমাকে একটা নিয়ে দেখানো আছে, সেই জন্য এই জায়গায় পড়তে গেলে অনেকে হয়তো কনফিউজড হয়ে যায়, একটু দেখো। গত ক্লাসে তোমাদের হাইড্রোলাইসিসটা খুব ভালো মতো পড়াইছি। এখানে খ নাম্বারের কোয়েশ্চেন পড়ে যায়, এই জায়গাটা কিন্তু ক খ নাম্বারের কোয়েশ্চেন হিসেবে খুব ইম্পর্টেন্ট, ক খ নাম্বারের কোয়েশ্চেন অনেক বেশি আসে। তো এই যে দেখো এখানে কি আছে, সোডিয়াম প্লাম্বাইট আছে। ঠিক আছে, প্লাম্বাইট আছে। এর ক্ষারক রূপে তুমি মানে যখন অ্যাসিডের সাথে বিক্রিয়া দেবে তখন ক্ষারক রূপে এটা। এখানে অক্সাইডের থেকে এই কোয়েশ্চেনটা আসে, এই কোয়েশ্চেনটা আমার জানা মতো তোমরা এসএসসিতেও পড়ছো। স্বাভাবিক অবস্থায় কার্বন ডাইঅক্সাইড হচ্ছে গ্যাস, সিলিকা হচ্ছে কঠিন পদার্থ। তো এই খ নাম্বারের কোয়েশ্চেনটা এটা পড়বা। এখানে কার্বন ডাইঅক্সাইডের মধ্যে মূলত হয় কি, ভ্যান্ডার ওয়ালস ফোর্স থাকে। ঠিক আছে, ভ্যান্ডার ওয়ালস ফোর্স থাকে। তাহলে কার্বন ডাইঅক্সাইডের মধ্যে দুর্বল একটা আকর্ষণ বল থাকে, যেটাকে আমরা বলি হচ্ছে ভ্যান্ডার ওয়ালস ফোর্স। সেই জন্য এটা কি হিসেবে থাকে, এদের অণুগুলো দূরে দূরে থাকবে, আকর্ষণ কম, দূরে দূরে থাকে। এটা কি হয়ে যায় তোমার, এই যে দেখো কার্বন অক্সিজেন এটা ডাবল বন্ডেড এরকম, কিন্তু সিলিকার গঠন কিন্তু ওইরকমই না, ওর গঠনটাই হচ্ছে ভিন্ন। তাহলে এখানে তুমি কি লিখবে, এই যে দেখো দুইজন ইলেকট্রন দ্বিবন্ধন, এর মানে এর গঠনটা আঁকবা, এরপর বলবা এর অণুসমূহের মধ্যে এটা হচ্ছে অপোলার। এই অপোলারগুলো এখনো বুঝবা না, অপোলার কি, অপোলার হচ্ছে এই কোয়েশনে বুয়েটা একবার আসছিল, এটা আমি বুঝাবো। পোলার নিয়ে একটা পার্টি থাকবে প্রায় 30 মিনিট ধরে, আমি এটা বুঝাবো পোলার কি।
যখন হাইব্রিডাইজেশন পড়াবো তখন। অনুসরণের মধ্যে কেবল দুর্বল ভ্যান ডার ওয়ালস বল কার্যকর থাকে, এটা এমসিকিউতে আসবে। তাই কার্বন ডাইঅক্সাইড সাধারণ তাপমাত্রায় গ্যাস, এটা লিখবা আর এটা দেখাবা, ঠিক আছে? শেষ, এটা দেখানো লাগবে না, এটা দেখানো লাগবে। অপরদিকে সিলিকন ডাইঅক্সাইড হলো এরকম একটা জায়ান্ট মলিকুল, ঠিক আছে? অপরদিকে সিলিকন ডাইঅক্সাইড হলো কার্বন একটা কি পলিমার যৌগ, এর মানে এরকম SiO2 অসংখ্য যুক্ত হয়ে থাকে। SiO2 অণু পরস্পর হয়ে বৃহৎ আকারে সুস্থিত গুচ্ছ অণু সৃষ্টি করে, এরূপ যৌগকে দৈত্যাকার অণু বা জায়ান্ট মলিকুল। তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্ট বা বোর্ড পরীক্ষায় দিয়ে দিবে নিচের কোনটি জায়ান্ট মলিকুল, তাহলে এটা হচ্ছে একটা কি বলতো দৈত্যাকার অণু, জায়ান্ট মলিকুল, অসংখ্য একসাথে যুক্ত হয়ে যায়, গ্রাফাইটের মতো, গ্রাফাইটও যেমন যুক্ত হয়ে যায়। তো এখানে কি হয়, প্রত্যেকটা সিলিকনের সাথে কিন্তু তোমার চারটা, এই যে দেখো এই সিলিকনটাকে তুমি যে এখন দেখো, তাই এমসিকিউতে এটাও দিয়ে দেয়, প্রত্যেকটা সিলিকনের সাথে কয়টা অক্সিজেন, একটা দুইটা তিনটা চারটা। বিষয় বুঝতে পারছো, এটা আমার লিখার কিছু নেই, এটা হচ্ছে একদম নর্মাল একটা জিনিস, এটা নিয়ে বেশি। তাহলে এখানে এটা নিয়ে এমসিকিউতে আসে, প্রত্যেকটা সিলিকনের সাথে কয়টা অক্সিজেন পরমাণু যুক্ত থাকে, চারটা। আর একটা অক্সিজেনের যোজনী হচ্ছে 2, সিলিকনের যোজনী 4, সেজন্য একটা দুইটা তিনটা চারটা, কার্বনের যোজনীও 4, একটা দুইটা তিনটা চারটা এভাবে যুক্ত থাকে। আবার অক্সিজেনের সাথে একটা দুইটা সিলিকন পরমাণু যুক্ত থাকে। তো এখান থেকে কোয়েশ্চেন করতে পারে, এটা বলবে হচ্ছে চতুস্তলকীয় গঠন সৃষ্টি করে, পলিমার্শিগুলো এত গঠন করে, ঠিক আছে? এখন দেখো এখানে অসংখ্য বন্ধন, অসংখ্য বন্ধন যেহেতু এরা তোমার এইগুলো ভাঙতে কি লাগে, তাপ শক্তিও লাগবে অনেক বেশি, সেই জন্য এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্কও বেশি হয়। আর এই জিনিসটা কি থাকে, অসংখ্য নেবে যুক্ত হয়ে ক্যালাসাকার পদার্থ হিসেবে থাকে, মানে কঠিন পদার্থ হিসেবে থাকে, এই জিনিসটাই বলছে। তাহলে তোমাকে যদি বলে এটার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়, তখনও তুমি এই আকৃতিটার কথা বলতে হবে, বলবা সিলিকন চারটা অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত, এবং প্রত্যেকটা অক্সিজেন দুইটা সিলিকনের সাথে যুক্ত হয়ে একটা দৈত্যাকার অণু সৃষ্টি করে, একটা পলিমার সৃষ্টি করে SiO2 এর। এই বন্ধনগুলো ভাঙতে অনেক শক্তি লাগে, সেই জন্য এর কি লাগে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়। গলনাঙ্ক হচ্ছে 1610 ডিগ্রি সেন্টিগ্রেড, স্ফুটনাঙ্ক হচ্ছে 22-30 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? এই জিনিসটা দেখে নিও। এবার তোমাদের একটু আমি আগের বিষয়টা দেখাই, গ্রুপ 13-এ, গ্রুপ 14-এ এসে আমরা এই দুইটা উপধর্মী অক্সাইড নিয়ে পড়ছি, এরপরে হচ্ছে আমরা গ্রুপ 13-এ কি পড়ছি এটা একটু তোমাদের মনে করাই দিই। গ্রুপ 13-এ আমরা একটা উপধর্মী অক্সাইড পড়ছিলাম, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, এটা একটা অ্যামফোটেরিক। অ্যামফোটেরিক অক্সাইড, তাহলে এটা কি হয় বলো তো, অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে যখন HCl এর বিক্রিয়া দিবে তখন হবে কি অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ঠিক আছে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তো খ নাম্বারের কোয়েশ্চেনে তোমাকে এটাও দিতে পারে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস কি H2O। এরপর আমি আরেকটা খ নাম্বারের কোয়েশ্চেন পড়বো, কেন জানি আজকে একটু খ নাম্বারের কোয়েশ্চেন পড়তে বেশি ইচ্ছে করতেছে। এই যে দেখো, এরপর আমরা মেইন পড়ায় যাব। অ্যালুমিনিয়াম অক্সাইড যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে তখন কি হয়, তখন তোমার NaAlO2, এটা লিখে ফেললাম, সোডিয়াম অ্যালুমিনেট, ঠিক আছে? সোডিয়াম এই অ্যালুমিনিয়ামের জারণ অবস্থা কিন্তু একটাই স্থায়ী, ওদের ক্ষেত্রে যেমন দুইটা জারণ অবস্থা আসে, যেমন ল্যাডের ক্ষেত্রে +2 +4, এবং ল্যাডের ক্ষেত্রে কিন্তু +2টা বেশি স্থায়ী, PbO যেটা লিখেছে ওইটা হচ্ছে ওর জন্য বেশি স্থায়ী। তো এখানে একটু দেখো এটা কি হবে, সোডিয়াম অ্যালুমিনেট, এখানে অ্যালুমিনাইট নামে কোনো কিছু নাই, ঠিক আছে? অ্যালুমিনেট একটাই, কেন, ওর জারণ অবস্থা কি আছে বলো তো, একটাই আছে, +3টাই হচ্ছে মোস্ট স্টেবল, +1টা ওর ক্ষেত্রে ইঞ্জিনিয়ার স্থায়ী হয় না, একদমই স্থায়ী হয় না। লেডের ক্ষেত্রে +2টাও স্থায়ী হয়, এখানে +4টা স্থায়ী হয়, +2টা বেশি স্থায়ী লেডের ক্ষেত্রে। এটা যদি কখনো কোনো কালে, এটা বাংলাদেশের পরীক্ষায় পাওয়া না, যে এইগুলো দিতে গেলে পাইতে পারো, বলা যায় না, বাংলাদেশের পরীক্ষাটা পাওয়ার দিতেও পারে, মানে চান্স একটু কম বলতেছে আর কি। এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে মোর স্টেবল, এটাকে বলা হয় ইনার্ট পেয়ার ইফেক্ট, ডিউ টু ইনার্ট পেয়ার ইফেক্ট। কেন এটা টার্ম বলছি, এই টার্মটা আমি বলবো, এটা কিন্তু বইয়ে আছে, এই টার্মটা একটু করে আছে, খুব সামান্য একটু করে আছে, ডিউ টু ইনার্ট পেয়ার ইফেক্ট। আপাতত জাস্ট আমরা নামটা জেনে রাখছি। ঠিক সেম কোয়েশ্চেনটা আমি গ্রুপ 13-এ থেলিয়ামের ক্ষেত্রে বলছিলাম, +1 +3 এর মধ্যে ওর +1টা বেশি স্থায়ী হয়, ঠিক আছে? এগুলো লাগবে না, এটা জাস্ট এমনি সামান্য একটু করে দেখে রাখো। এটুকু লেখা হয়ে গেলে একটু ওয়াই বলো, আমি পরেরটা দিয়ে পরের পেজে যাচ্ছি, এই পেজে আমি 5 সেকেন্ডের মতো টাইম দিচ্ছি এটা লেখার জন্য। ডিউ টু ইনার্ট পেয়ার ইফেক্ট, এর মানে ইনার্ট পেয়ার ইফেক্টের কারণে।
ওকে, একটা জিনিস বই থেকে দাগাই নাও, তাহলে আমি এটার থেকে বের হয়ে যেতে পারবো। কারণ হাইড্রোলাইসিস সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ছিল এই গ্রুপে, এটা হচ্ছে হাইড্রোলাইসিস নিয়ে। ঠিক আছে, হাইড্রোলাইসিস নিয়ে, হাইড্রোলাইসিস আমরা পড়ছি। এখানে মনে রাখবো হচ্ছে গ্রুপ 14-এ তোমার দুইজন অ্যাসিডের সাথে বিক্রিয়া দিচ্ছে। হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে কয়জন বিক্রিয়া দিচ্ছে? দুইজন বিক্রিয়া দিচ্ছে। কেউ কি কারণটা বলতে পারবা কেন দুইজন বিক্রিয়া দিচ্ছে, আগেরগুলা দিচ্ছে না? এর কারণটা হচ্ছে, আমি এখানে একটু লিখি, আমি একদম ফার্স্টেই লিখছিলাম এই গ্রুপে, কাশি গেলে শান্তি পাবে। তাহলে এই গ্রুপটা শেষ করে ফেলা হলো। এটা হচ্ছে অধাতু, অধাতু, আর এই দুইটা হচ্ছে অপধাতু, অপধাতু, আর এটা হচ্ছে ধাতু। তাইলে ধাতু হওয়ায় এরা কি করছে? অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে। বিষয় বুঝতে পারছো? এর কারণ কি লিখছে দেখো তো, গ্রুপের নিচের দিকে ধাতব ধর্মের বৃদ্ধি পায়। তাহলে যদি কখনো বইয়ের তোমাকে জিজ্ঞেস করে গ্রুপ 14-এ হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া কারা করে এবং এরা কেন করে, তাহলে করে হচ্ছে কে বলতো? শান্তি আর লেড। ঠিক আছে, মানে টিন আর লেড করে। এর কারণ টিন আর লেড এরা হচ্ছে কি মেটাল। মেটাল কি করবে? আমি আবার যখন তড়িৎ রসায়ন পড়াবো তখন দেখবা পাবা হচ্ছে ক্যাডার কনিসন। ও পড়াই ফেলছে অলরেডি 24 বেচে তোমাদেরকে তো পড়াইছি। ক্যাডার কনিসন, ওইখানে একটা কি আছে সন, পাবে হাই, এর মানে লেড। এগুলো হাইড্রোজেনের উপরে, এগুলো এবং কি মেটাল, এর মানে হাইড্রোজেনকে হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে প্রতিস্থাপন করতে পারে। ঠিক আছে, করতে পারে। ওই উপরে কিন্তু এদের নাম পড়াই নেই, এর মানে এরা করে না, ওই জন্য পড়া নেই। এইখানে বিক্রিয়াগুলো সত্যি কথা বলতে খুব উল্টা পাল্টা লিখছে, এগুলো একদম উল্টা পাল্টা বিক্রিয়া লিখছে। এখানে এই একটা বিক্রিয়া দেখে রাখবা, মানে বুল আছে, উল্টাপাল্টা বলতে বুল আছে। এগুলো বিভিন্ন কন্ডিশন স্টিমের বিক্রিয়া, এরা ইন জেনারেল স্টিমের সাথে বিক্রিয়াই করে না। কার্বন, সিলিকন, লেড এগুলো স্টিমের সাথে বিক্রিয়া করে না। এটা যেটা করছে এটা হচ্ছে এক্সট্রিম কন্ডিশন। এটা মানে সাধারণ অবস্থায় যে স্টিমের সাথে বিক্রিয়া ওইটা দেয়ই নেই, ওরা এইগুলো একটাও স্টিমের সাথে নর্মালি বিক্রিয়া করে, পুরাই উল্টাপাল্টা। এটা একটা এক্সপ্লেনেশন দেওয়ার খুব দরকার ছিল এই বইয়ে। জিনিসটা আসলে এরকম একটা বই, ইম্পর্টেন্ট বইয়ে এই জিনিসটা মডিফিকেশন করা দরকার ছিল। বিষয় বুঝতে পারছো? এটা হচ্ছে এক্সট্রিম কন্ডিশন, এই বিক্রিয়াটা দেয়। এই একটা বিক্রিয়া মনে রাখবা, কার্বন প্লাস স্টিম। এটা কি হয়? সব বিক্রিয়া মনে থাকবেও না, এটা হচ্ছে মনে রাখবা। স্টিম এটা কি হবে? কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন। পরীক্ষায় আসবে ওয়াটার গ্যাস কি। আমার নেক্সট এক্সাম যেটা, এখানে এই কোয়েশ্চেন যদি না দেয় এর মানে বুঝবা কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড হয়নি। ঠিক আছে, কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড হয়নি। ওয়াটার গ্যাস কি এতবার আসছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ভার্সিটি, বিভিন্ন বোর্ড পরীক্ষা এতবার আসছে। ওয়াটার গ্যাস হচ্ছে CO প্লাস H2। টেম্পারেচার কত লাগে এটা দিয়ে দিবে, মেডিকেল অ্যাডমিশন টেস্ট এটা দিয়ে দিবে, 1300 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, 1300 ডিগ্রি সেন্টিগ্রেড। কার্বনের সাথে কার? এটা স্টিম। এগুলো অনেক সুপার হিটেড স্টিম, মানে প্রচুর হিটেড স্টিম এগুলো। তো এখানে কি ওয়াটার গ্যাস। আরেকটা এটার পাশে একটু MCQ হিসেবে লিখে রাখো, এটাকে বলা হয় প্রডিউসার গ্যাস। এটাকে বলা হয় প্রডিউসার গ্যাস। তাহলে ওয়াটার গ্যাস, প্রডিউসার গ্যাস, এই দুইটা অসংখ্যবার MCQতে আসছে। CO প্লাস H2 এটা মূলত ওয়াটার থেকে উৎপন্ন হচ্ছে, এটাকে ওয়াটার গ্যাস বলা হচ্ছে। ঠিক আছে, CO প্লাস H2, আর এটা হচ্ছে CO প্লাস N2, এটা হচ্ছে প্রডিউসার গ্যাস। তাহলে প্রডিউসার গ্যাস কেন বলা হয় একটু দেখতে পারো আসলে কারণ আছে কিনা। ঠিক আছে, একটু চেক করে জানাইও প্রডিউসার গ্যাস কেন বলা হয়। তো আশা করি এইটুক দাগানো হয়েছে। ঠিক আছে, এইটুক দাগানো হয়েছে, এখানে আর কিচ্ছু লাগবে না। এগুলো আসলে পড়ানো হয়েছে, যে দেখা যাচ্ছে নোটও আমি আরও ডিটেলসে পড়াইছি। আরও বাকি যে দুটো উপধর্মী অক্সাইড আছে ওদের কথাও আমি বলছি। তো এখানে এগুলো আর পরে টাইম নষ্ট করার কোনো মানে নেই। আচ্ছা, খ নম্বরের কোয়েশ্চেন আমরা একটু পরে পড়ি আগে, তাহলে আমি পড়ার মধ্যে ঢুকে যাই। গ্রুপ 15-এও আদ্র বিশ্লেষণ পার্টটা আমি পড়াই ফেলছি। ঠিক আছে, গ্রুপ 15-এ আদ্র বিশ্লেষণ পার্টটা পড়াই ফেলছি। গ্রুপ 15-এ আমি একটু বেশি কথা বলবো, তো তোমাদের হয়তো এত কিছু লাগবে না। লাগবে না বলছি, ভুল বলছি, মানে লাগবে আর কি। এটা হচ্ছে ম্যাক্সিমাম, এর বেশি কিছু লাগবে না। আমি শুরু করে দিই। খ নম্বরের কোয়েশ্চেন আমি পরে পড়ি, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, একটু শুনবা আর এই জিনিসটা বারবার এই যে পড়বা। নাইট্রোজেন, নাইট্রোজেন ইন জেনারেল হচ্ছে N2 হিসেবে থাকে। ঠিক আছে, নাইট্রোজেন ইন জেনারেল N2 হিসেবে থাকে। N2 মানে জানো হচ্ছে নাইট্রোজেন নাইট্রোজেন ট্রিপল বন্ড, এবং এখান থেকে একটা কোয়েশ্চেন আসে। এর কারণ হচ্ছে নাইট্রোজেন নাইট্রোজেন ট্রিপল বন্ড, এর কারণে এই ট্রিপল বন্ড যে আছে এটা কিন্তু খুব স্ট্রং, মানে 3টা বন্ড আছে। তো এই 3টা বন্ড থাকতে ইন জেনারেল বজ্রপাতের সময় এই বন্ডটা ভাঙে। যেমন অ্যাসিড বৃষ্টি যখন সূত্রপাত হয় তখন, বা বজ্রপাত যখন হয় তখন প্রচুর এনার্জি, তখন এই ট্রিপল এই বন্ডটা ভাঙে। এটা ভাঙতে হচ্ছে প্রায় তোমার 3000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার লাগবে। এটা ভাঙতে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার লাগবে।
এবং এখানে বন্ধন শক্তি কত তুমি যদি চিন্তা করো, কার্বন কার্বন বন্ধন শক্তি হচ্ছে 347 কিলো জুল পার মোলের মতো এরকম হয়। বিষয়বস্তু কার্বন কার্বন বন্ধন শক্তি হয় এরকম। তো কার্বন হাইড্রোজেন এটাও এরকম আশেপাশে কিছু একটা হয়। এর ক্ষেত্রে তুমি যদি বন্ধন শক্তি চিন্তা করো, এর বন্ধন শক্তি অনেক বেশি। এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে দিয়ে দিবে, বোর্ড পরীক্ষায় দিয়ে দিবে 945 কিলো জুল পার মোল। বিষয় বুঝতে পারছো? তাহলে নাইট্রোজেন নাইট্রোজেন ট্রিপল বন্ডের ভাঙতে প্রায় 3000 ডিগ্রি সেন্টিগ্রেড লাগে এবং এখানে বন্ধন শক্তি হচ্ছে 945 কিলোজুল পার মোল। তাই নাইট্রোজেন সাধারণত নিষ্ক্রিয় গ্যাস হিসেবে কাজ করে। ঠিক আছে, এর মানে ইনার্ট গ্যাসের পর একে বলা হয় ইনার্ট, নিষ্ক্রিয়। এ কিন্তু নিষ্ক্রিয় গ্যাসের তালিকায় আছে যে ঠিক আছে। এ কি করে বলতো? ইনার্ট হিসেবে কাজ করে। এই ইনার্ট হিসেবে নিষ্ক্রিয় হিসেবে কাজ করে। বিষয় বুঝতে পারছো? তাহলে তোমাকে বলবে নিষ্ক্রিয় গ্যাসের পর নিষ্ক্রিয়কে, নিষ্ক্রিয় গ্যাসের পর নিষ্ক্রিয়কে নাইট্রোজেন। ঠিক আছে, তাহলে তোমাকে বলবো হচ্ছে নাইট্রোজেনকে নিষ্ক্রিয় বলা হয় কেন? কারণ নাইট্রোজেন নাইট্রোজেন ট্রিপল বন্ড আছে, এই বন্ড ভাঙতে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড লাগে এবং এখানে বন্ধন শক্তি 945 কিলোজুল পার মোল। এখানে একটু লিখে রাখো, এটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট বলো সব রকমের এমসিকিউ এক্সামের জন্য আমি মেডিকেলে এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। তাহলে তোমাকে যে বুদ্ধি বলে এই নিষ্ক্রিয় গ্যাসের পর নিষ্ক্রিয়কে, গ্যাসের পর সবচেয়ে নিষ্ক্রিয় কে? ঠিক আছে, তাহলে এটার উত্তর হবে কি? নাইট্রোজেন। এরপর যদি জিজ্ঞেস করে কেন, তাহলে এটা বলে দিবা। ঠিক আছে, এটা বলে দিবা। এখানে বইয়ে একটা সুন্দর জিনিস আছে, আমি তোমাদের একটু দেখাই আসি। তোমরা বইয়ের পেজ নাম্বার যদি 271-এ যাও, এখানে পাবা 272-এ পাবা, 272-এর আশপাশে নাইট্রোজেন নাইট্রোজেন ট্রিপল বন্ড 3000 ডিগ্রি সেন্টিগ্রেডে এই যে দেখছো ধীরে ধীরে একটা বন্ড ভাঙছে, এরপর আরও একটা বন্ড ভাঙছে, এখানে আরও একটা বন্ড ভাঙছে। এখানে বইয়ে কি বুঝাতে চাইছে? বইয়ে বুঝাতে চাইছে যেটা, এটা আপাতত তোমাদের জন্য হয়তো একটু কঠিন মনে হচ্ছে, বাট আসলে একদম ইজি। দেখো নাইট্রোজেনে একটা লোন পেয়ার থাকে। লোন পেয়ার জিনিসটা কি? 24 ব্যাচ যেহেতু অনেকে শুনছো, 25 ব্যাচও অনেকে, যদি কেউ এটা করছো এখন তোমরা এটা শুনছো, একটু একটু করে শুনছো, তাই না? দেখো তো এটা কি আছে, না শুনলেও কোনো প্রবলেম নাই। তাহলে 2p2, এই 2p2 বলছি, ও 7টা, তাই না? 7টা হলে এখানে কি হবে? 2p1 2py1 2pz1। তাহলে এটা হচ্ছে ওর ব্যালেন্স শেল। ব্যালেন্স শেলের মধ্যে এই তিনটাই একটা একটা আছে, তাহলে এগুলো বন্ধন করতে পারবে, এগুলোকে বলা হয় বিপি। বিপি, ঠিক আছে, বন্ড পেয়ার। আর এটাকে বলা হয় কি বলতো? লোন পেয়ার। এটাকে বলা হয় একা আছে লোন পেয়ার। তাহলে ও একটা লোন ছিল ওর কাছে, একটা পেয়ার যেটা বন্ধন করে নাই, বাকিরা বন্ধন করছে, ও দেখেছিল একা ছিল। তো এই কি করছে বলতো? লোন পেয়ার। যখন একটা বন্ধন ভাঙছে তাহলে ও কি পাবে? একটা বন্ধনে এর একটা ইলেকট্রন আছে, এর একটা ইলেকট্রন আছে, এটা দিয়ে বুঝাইছে। তাহলে একটা বন্ধন যখন ফার্স্ট ভাঙছে একটা ইলেকট্রন পাইছে, একটা ইলেকট্রন পাইছে, লোন পেয়ার তো আগের মতো আছে। আরও একটা যখন ভাঙবে এই কি হবে? একটা ইলেকট্রন পাবে, এ একটা ইলেকট্রন পাবে। বিষয় বুঝছো? তাহলে কি হয়ে গেছে? এরাও যখন ভাঙবে তখন কি হবে? এরা এই যে দেখো ওর কি এসে গেছে, একটা দুইটা তিনটা ইলেকট্রন, একটা লোন পেয়ার। এই যে দেখো একটা লোন পেয়ার আর একটা দুইটা তিনটা ইলেকট্রন। সবাই এই জিনিসটা তাহলে বুঝতে পারছো? তাহলে তুমি যদি বোর্ড পরীক্ষা এটাও দিয়ে দাও তাহলে তো তুমি একদম পুরো মাথা নষ্ট স্টুডেন্ট। বিষয় বুঝতে পারছো? বুঝছো নাকি বুঝে নাই? বুঝছো আশা করি। এইবার দেখো এখানে একটা খ নাম্বারের কোয়েশ্চেন আছে, নিষ্ক্রিয় গ্যাসের পর সবচেয়ে নিষ্ক্রিয় মোল নাইট্রোজেন গ্যাস। তাই নাইট্রোজেন গ্যাস নিষ্ক্রিয় মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। তাহলে তোমাকে বলবা হচ্ছে এটা ব্যাখ্যা করো। ঠিক আছে, এটা ব্যাখ্যা করো। নিষ্ক্রিয় গ্যাসের পর সবচেয়ে নিষ্ক্রিয় মৌল হলো নাইট্রোজেন। এখানে অনেক কথা দেয়া আছে, এগুলো তোমার লাগবে না। তুমি বলবা হচ্ছে এখানে নাইট্রোজেন নাইট্রোজেন ট্রিপল বন্ড আছে, এই ট্রিপল বন্ডের বিয়োজন শক্তি 945 কিলোজুল পার মোল এবং এই বন্ধন ভাঙতে কত টেম্পারেচার লাগে? 3000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার লাগে। তাই স্বাভাবিক আমাদের যে পরিবেশটা আছে, আমরা যখন পরিবেশ রসায়ন পড়ছি তখনও দেখছো এখানে কি আছে বলো তো? নাইট্রোজেন প্লাস অক্সিজেন, এই তোমার ডাল্টনস পার্শিয়াল প্রেশার ল এর মধ্যে একটা কন্ডিশন থাকে, পরস্পর বিক্রিয়াবিহীন গ্যাস মিক্সচার হতে হবে। তো আমি যখন এক্সাম্পল নিছি, আমি একদম সেফ মুডে বা সেফ জোনে থেকে আমি কি নিছি বলতো? সবসময় নাইট্রোজেনের সাথে কাউকে নিছি। এটা ধরো নাইট্রোজেন প্লাস অক্সিজেন অথবা নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন। অনেকে বলবা হ্যাঁ নাইট্রোজেন হাইড্রোজেন মিলে তো অ্যামোনিয়া করে। কখন করে? অনেক হাই টেম্পারেচারে করে, ক্যাটালিস দিয়ে। এরপর করেও নর্মালিও বিক্রিয়া করবে, নর্মালিও বিক্রিয়া করবে না। ঠিক আছে, যেমন নাইট্রোজেন অক্সিজেন মিক্সচার নিছে, এরা হচ্ছে পরস্পর বিক্রিয়াবিহীন। আশা করি বুঝতে পারছো। তো এখন বলছে হচ্ছে কি 3000 ডিগ্রি সেন্টিগ্রেডে এক একটি করে ধাপে ধাপে তিনটি বন্ধন ভাঙনের শেষে পারমাণবিক নাইট্রোজেন সৃষ্টির পর তখন নাইট্রোজেন মোলটা কি হয়? সক্রিয় হয়। ঠিক আছে, তখন নাইট্রোজেন মোলটা
সক্রিয় হয়। ওই যে পরের চিত্রটা, এখানে বন্ড মানে ট্রিপল বন্ড থাকে, বন্ধন দূরত্ব কমে যায়, এটা লাগবে না, এটা একদম এক্সট্রিম। এই বন্ধন দূরত্ব তুমি জন্ম মনে রাখতে পারবে না, এর মানে এটা শিখেও কোনো লাভ নেই। এটা মনে হবে যে হ্যাঁ আমি বলতেছি মনে থাকবে না, তুমি ভাবতেছো যে না মনে থাকবে। তাহলে দেখতে পারো, কিন্তু অ্যাডমিশনে যখন যাবে একাডেমিকে এটা আসবে না, এটা আসবে না, আসার চান্স 0.001%। এরপর তুমি পড়বা কি, তোমার ব্রেনকে লোড দিবা কি না, এটার ভিতর কোনো ক্রেডিট নেই। তুমি একটা ডাটা বাড়তি একটা ফালতু ডাটা মনে রাখছো, এটার ভিতর তুমি অনেক ব্রেইনি বা তুমি ট্যালেন্টেড স্টুডেন্ট এরকম কিচ্ছু নেই। এটা তোমার ক্রিয়েটিভিটি উল্টা ধ্বংস করে দিবে। এটা জাস্ট এমনি দেখার জন্য, মানে বন্ধন দূরত্ব এখানে কি হচ্ছে, কম হচ্ছে, ওকে ফাইন। তোমার এইটা একটু মনে রাখতে হবে এখানে টেম্পারেচারটা, কারণ প্র্যাকটিক্যাল কেসে তোমার কি হবে, নাইট্রোজেনকে অ্যাক্টিভ করতে গেলে তোমার কত টেম্পারেচার দেওয়া লাগে এই নলেজটা তোমার জানা দরকার। কিন্তু এর বন্ধন দূরত্ব দিয়ে তুমি প্র্যাকটিক্যাল ক্ষেত্রে কী করবা, কিচ্ছু করতে পারবা না। বন্ধন শক্তিটা কেন, এরকম ইকুয়েশনটা আসে, যেটা আসে আমি এটাই বলছি, শুধু শুধু এটা দেখার দরকার নেই। ঠিক আছে, 945 বা 946 কিলো জুল পার মোল, এটা দেখার দরকার নেই। এটা এমনি বিষয় বুঝতে পারছো। এটা হচ্ছে মেডিকেলে আসলে খুব টাফ হবে পারা, এই কারণ তুমি আর অ্যাডমিশনে গেলে তো তুমি ভাবতেছো হ্যাঁ মেডিকেল আসবে, এটা মনে থাকবে এত ডেটা তুমি মাথায় নিয়ে গেছো, এর ভিতরে এমনি দেখে রাখা আর কি, আমি দাগাইছি যাতে দেখে রাখা। অনেক সময় কিছু জিনিস দেখে রাখলে তোমার আইডিয়া হচ্ছে হ্যাঁ ওইটা মনে হয়, ওই জন্য জাস্ট এটা মনে রাখা লাগবে না। ঠিক আছে, মনে রাখা লাগবে না। এবার আমি একটু নাইট্রোজেনের মধ্যে আসি। নাইট্রোজেনের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট যে পয়েন্ট, এটা হচ্ছে নাইট্রোজেনের অক্সাইড। নাইট্রোজেনের অক্সাইড এরকম এরকম 5টা, আসলে 6টাও হয়, বাট এটা স্টেবল না, এটা স্টেবল না, সেই জন্য এটার উল্লেখ নেই, এটা হচ্ছে আনস্টেবল। ঠিক আছে, এর মানে এটা নিয়ে আর কথাবার্তা বলে লাভ নেই। তাহলে এখানে যেটা আছে এই দুইটা নিয়ে ফার্স্ট যে বৈশিষ্ট্যটা, যদি কোনো বৈশিষ্ট্য আমি বলি, এই দুইটা হচ্ছে কি বলতো, নিউট্রাল অক্সাইড, সেজন্য এগুলো পরীক্ষায় খুব বেশি আসে। নিচের কোনটি নিউট্রাল অক্সাইড, তাহলে আমাদের নেক্সট এক্সামে এখান থেকে একটা কোয়েশ্চেন পেতে পারো। এবং অক্সাইড হচ্ছে অ্যাডমিশনের জন্য বোর্ড পরীক্ষা সব জায়গায় খুব ইম্পর্টেন্ট। অক্সাইডের একটা এমসিকিউ ধরো থাকবে এখান থেকে, কোনটা থাকবে, কোনটি উপধর্মী অক্সাইড, কোনটি নিউট্রাল অক্সাইড, এরকম কোনটি এসিডিক অক্সাইড, এরকম একটা কোয়েশ্চেন থাকবে। তাহলে এগুলা কি হয় বলতো, এসিডিক অক্সাইড। এবং যত নিচে যায় তত কি হবে, মোর এসিডিক হবে। যত নিচে যায় তত কি হবে বলতো, মোর এসিডিক হবে। আচ্ছা, আমার কথা কি তোমাদের বুঝতে কোনো প্রবলেম হচ্ছে? আশা করি প্রবলেম হওয়ার কথা না। আমার কথা বুঝতে পারছো নাকি বুঝতে পারছো? নাইট্রোজেন অক্সাইডগুলো খুব ইম্পর্টেন্ট, এটুকু একটু লিখে রাখো তো, বুঝে গেলে একটু ওয়াই বলো। বইয়ের পিডিএফ তো প্রত্যেক ক্লাসের উপরে দিয়ে দিই, বইয়ের পিডিএফটা প্রতি ক্লাসের উপরে দিয়ে দিই, আজকেও দিয়ে দিব। আর বই সাথে রেখে দাগাবা, বইয়ের পিডিএফ থেকে দাগানোটা হচ্ছে এগুলো বোকা স্টুডেন্টের কাজ। এরপরও শুরুতে যদি এরকম করো সমস্যা নেই, কিন্তু প্র্যাকটিস করো বইটাও সাথে রাখতে, তাইলে দেখবো হচ্ছে তোমার যখন পড়ছো, আমি বলছি তুমি লিখছো সাথে বইটাও দাগাচ্ছ, তোমার কাজগুলো একসাথে তিনটা বলে তোমার একসাথে মাথায় যখন 3 রকমের জিনিস কি বলে স্ট্রাইক করবে, তখন দেখবো হচ্ছে তোমার ব্রেইনে আরও ভালো ধরবে। পর্যাবৃত্ত ধর্ম শুরু করব হচ্ছে আরও 1 ক্লাস পর, আরও 1 ক্লাস পর। ঠিক আছে, 1-1.5 ক্লাস পর পর্যাবৃত্ত। এই পার্টটা সবাই খারাপ পারে, পর্যাবৃত্ত নিয়ে সব ভালো ভিডিও সব জায়গায় সব আছে পর্যাবৃত্ত নিয়ে। ঠিক আছে, তো এখানেও আমি যেখানে যেখানে দরকার ওইখানে হচ্ছে ইম্পর্টেন্ট, কিন্তু এই পার্টটা নিয়ে দেখবো হচ্ছে ভালো কোনো কন্টেন্ট তুমি পাবা না এই জিনিসটা নিয়ে। সেজন্য এটা শুরুতে আলোচনা করে ফেলতেছি। বেশি তো না, আমার আজকে মনে হয় 5 নাম্বার ক্লাস, প্রত্যেকটা 1 ঘন্টা করে, আজকে সহ 5 ঘন্টা হবে, মানে 5 ঘন্টা 5.5 ঘন্টা এরকম হবে আর কি। মির বলেছে দাদা অর্গানিক শেষ করছি, বাট এখনো সাইকেল 5 বাকি, কি করব? সাইকেল 5 শুরু করো, সাইকেল 5 শুরু করো, একদম সহজ 2টা চ্যাপ্টার। একটা চ্যাপ্টার তো রিট্রোশন, তোমাদের একটা চ্যালেঞ্জ দিছি, এবার পরিমাণগত রসায়নের একটা চ্যালেঞ্জ দিব, এরপর এটা শেষ হলে এটা একটা চ্যালেঞ্জ দিব। ওকে, এবার আমি অক্সাইডগুলো আবার লিখছি আরেকটা জিনিস বলার জন্য, একটু দেখো। ঠিক আছে, এখানে দেখো N2O3 N2O4, এটা কি হিসেবে থাকে, NO2। ঠিক আছে, এটা NO2 এর ডাইমাস, এই যে দেখো N2O4, এটাকে এইভাবেও লিখতে পারো, এটাকে NO2 দিয়েও লিখতে পারো। এবার একটু দেখো, এখানে যদি আমি ওর জারণ মান বলি, এখানে দেখো তো অক্সিজেনের জারণ মান কত আছে, অক্সিজেনের জারণ মান হচ্ছে এটা -2। তোমাকে জিজ্ঞেস করবে এখানে কোনটাতে ওর জারণ মান কত, তাহলে এখানে ওর জারণ মান হচ্ছে -2, এখানেও -2। ঠিক আছে, -2 করে কয়জন, একজন, -2। এখানে কত, -2 করে 3 জন, এর মানে কত লিখছি, -6। এখানে কি আছে, -2 করে 4 জন অক্সিজেন, 4 জন অক্সিজেন এত, এর মানে এটা কত আছে বলো তো, -10। এবার তাহলে দেখো তো এটা কি হবে, +2।
তাহলে এখানে পার পার্সন নাইট্রোজেনের জারণ মান কত হবে বলো তো +1, দুইজন মিলে +2, তাহলে পার নাইট্রোজেন অর্থাৎ পার পার্সন, তাহলে দুইজন মিলে ওরা দিচ্ছে হচ্ছে +2, তাহলে পার পার্সন তাহলে +1। এখানে দেখো তো পার পার্সন কত হবে +2, ঠিক আছে +2। এখানে দেখো তো ওর কি হবে, দুইজন মিলে ওরা কত, দুইজন মিলে ওরা কত +6, তাহলে পার পার্সন কত হবে বলো তো +3। বিষয়বস্তু পার পার্সন মানে পার নাইট্রোজেন বুঝাচ্ছে তোমাদের সুবিধার জন্য বলছে এভাবে। তাহলে এবার একটু দেখো তো +8, তাহলে এটা হচ্ছে এই দুইটা নাইট্রোজেন মিলে +8, তাহলে পার নাইট্রোজেন প্রতি নাইট্রোজেন আমার কত করে পাচ্ছে +4 করে পাচ্ছে। এখানেও সেম, এখানে -4, এটা কত হয়ে যায় +4, তাহলে এখানে কত বলো তো +10, দুইজন মিলে +10, তাহলে পার নাইট্রোজেন অর্থাৎ পার পার্সন পার নাইট্রোজেন ওরা কত করে হচ্ছে ওর জারণ মান +5। তাহলে তোমার পরীক্ষা এমসিকিউ দিয়ে দিবে অমুক যোগে N2O3 যোগে নাইট্রোজেনের জারণ মান কত, নাইট্রোজেনের জারণ মান +3, N2O5 যোগে নাইট্রোজেনের জারণ মান কত, নাইট্রোজেনের জারণ মান +5। নাইট্রোজেন নিয়ে একটা মজার বিষয় আছে, নাইট্রোজেনের জারণ মানের রেঞ্জটা একটু ওয়াইড, ঠিক আছে, এই রেঞ্জটা একটু ওয়াইড, তো এটা নিয়ে পরীক্ষায় কোয়েশ্চেন আসতে পারে। আমি যেহেতু এইটুকু বলছি আমি বাকিটাও একটু বলে দিই। তাহলে এইটা কি হবে, এই যে দেখো এই জায়গায়, এই জায়গায় তোমার এই যে NH3 এই যৌগটাতে যদি আমি নাইট্রোজেনের জারণ মান হিসেব করি, ও হচ্ছে এখানে তিনটা থেকে ইলেকট্রনকে টানবে নিচের দিকে, তাহলে ও হয়ে যায় এ হয়ে যায় -3, এ হয়ে যায় +3। আবার NH2 একটা যৌগ আছে হাইড্রাজিন, 24 বেস, তোমরা খুব সুন্দর মতো জানো এটাকে বলা হয় কি হাইড্রাজিন। তাহলে হাইড্রাজিন যদি হয় এখানে ও জারণ মান হয়ে যায় -2, এখানে দুইটা হাইড্রোজেন থেকে ও টানছে, এখানে তিনটা হাইড্রোজেন থেকে ও টানছিল, এখানেও হয়ে যায় কত -2। এরপর আরেকটা আমি যদি যৌগ দিই তাহলে নাইট্রোজেনের জারণ মান দেখো +1 থেকে +5, আবার এখানে কি হচ্ছে NH2OH হাইড্রক্সিল অ্যামিন যদি এই যৌগটা দিই তখন এখানে ও জারণ মান হয়ে যায় -1, ঠিক আছে, এখানে ওর জারণ মান হয়ে যায় -1। এর মানে ওর জারণ মানের রেঞ্জটা হচ্ছে কত, বেশ ওয়াইড একটা রেঞ্জ। এখন তোমরা অনেকে এখানে চিৎকার চেঁচামেচি করতেছো মনের ভিতর, কেন এটার আমি ব্যাখ্যা দিচ্ছি না, ওকে আমি এটার একটা ব্যাখ্যা দিয়ে দিই। এটা হচ্ছে নাইট্রোজেন, দেখো জারণ মান জিনিসটা এখনো এটা পরিমাণগত রসায়নের আসলে একটা পয়েন্ট, 24 বেস হলে এটা বুঝতে কোনো প্রবলেম না, 25 বেসের জন্য ছোট করে বলে রাখছি জাস্ট। তিনটা হাইড্রোজেন থেকে ও তিনটা ইলেকট্রন এখানে দুইজনের শেয়ারে ছিল, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, দুইজনের শেয়ারে এই ইলেকট্রনগুলো ছিল। তো নাইট্রোজেন করে কি, নাইট্রোজেন হচ্ছে একটু লোভী ইলেকট্রনের প্রতি, ফলে ওর ইলেকট্রন ক্লাউড যেটা আছে এটাকে ও একটু নিজের দিকে টানে, এটাকে এই ক্লাউডটাকে ও একটু নিজের দিকে ড্যান্স করে রাখে, নিজের দিকে একটু টান দেয়, ওর ইলেকট্রনের প্রতি লোভ বেশি হাইড্রোজেনের তুলনায়। তো ওই কী করছে বলতো, ওই এখান থেকে ইলেকট্রনটাকে টান দিচ্ছে, ঠিক আছে, ইলেকট্রনটাকে টান দিচ্ছে। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, এখানে ও হয়ে যাচ্ছে, এখান থেকে একটা টানছে সেজন্য -1, এখান থেকে আরেকটাকে টানছে -2, এখান থেকে আরেকটাকে টানছে সেজন্য কত হয়ে যাচ্ছে -3, তিনজন থেকে তিনটা ইলেকট্রন টানছে সেজন্য -3, ঠিক আছে। জারণ মান দিয়ে বুঝাই হচ্ছে ওর টানাটানি কার সাথে, কয়জনের সাথে কয়টা ইলেকট্রনকে ও টানছে এই জিনিসটা আমরা বুঝি। যেমন দেখো তো এখানে 24 ব্যাচের, আমি জানি এটার আইডিয়া কম অনেকে, যারা হচ্ছে ওই পার্টটা যদি না পড়ে থাকো পরিমাণগত রসায়নের, এখানে আমি যখন পড়াচ্ছি সুন্দরভাবে আরও বেশ কিছু জায়গায় এটা বলছি, KMnO4 এর ক্ষেত্রে কেন +7 হচ্ছে এটা বুঝেছি। তাহলে এবার দেখো তো যখন ও টানে নিজে টানে তখন হয় মাইনাস। তাহলে এবার দেখো নাইট্রোজেন নাইট্রোজেন দুইজন আছে, এখানে কি ও কোনো টান আছে, ওর নিজের দুইটাই হচ্ছে ও, তাহলে একজন ওর নিজের আরেকজনের প্রতি লোভ দেখায় কোনো লাভ আছে, দুইজনের ক্ষমতা হচ্ছে সমান, এখানে টানাটানি বলতে কিছু না। এখানে কি আছে এটা বলো তো, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আছে এখানে ইলেকট্রন ক্লাউডটা। হাইড্রোজেন থেকে কি ও টানবে নাকি টানবে না, টানবে, একটা তো ওর নিজের ইলেকট্রন আর একটা হচ্ছে হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন ইলেকট্রনটা টান খাচ্ছে, এর থেকে পাবে -1, এর থেকে পাবে -1, তাহলে কি হয়ে যাবে -2। এখানেও কয়জন থেকে টানছিল, তিনজন থেকে, তাহলে -1 -1 -1 -1 = -3। এবার আমি আসি এটার মধ্যে, এখানে একটু দেখি NH2OH। এবার দেখো ও কয়জন থেকে টানছে, হাইড্রোজেনগুলো থেকে ও টানবে, তাহলে এই হাইড্রোজেন থেকে ও টানছে, এই হাইড্রোজেন থেকে ও টানছে, তাহলে ও কত হবে -2 হওয়ার কথা না, এখানে ওর থেকেও লোভী একজন আছে, ওইটা হচ্ছে অক্সিজেন, ও আবার নাইট্রোজেন থেকে একটাকে টেনে নিয়ে যাচ্ছে। দেখো ও হচ্ছে দুইজন থেকে টানছিল, খুব ভালো কথা, তাহলে ও কি হচ্ছিল -2। এইবার কি আছে বলতো, এর থেকে ও টানছিল, এর থেকে ও টানছিল, এবার ওর চেয়েও একজন এখানে কি আছে, লোভী আছে ইলেকট্রনের প্রতি,
তাহলে ওর কি লোভ বেশি, তাহলে এর থেকে একটা টেনে নিয়ে যাচ্ছে, ওর থেকে টেনে নিয়ে গেলে ও কি হয়ে যাবে, ইলেকট্রন হারাবে। ইলেকট্রন হারালে আমরা ছোটবেলায় পড়ছি না এরকম, এন এ থেকে ইলেকট্রন চলে গেলে ও হয় প্লাস, এর মানে ওর ইলেকট্রন ক্লাউডটা সরে যাচ্ছে, ফলে ও কি হবে, কয়টা টান দিচ্ছে, অক্সিজেন একটাকে টান দিচ্ছে এর থেকে, অক্সিজেন আরেকটাকে টানবে এর থেকে, ফলে অক্সিজেন কি হয়ে যাবে -1 -1 -2 হয়ে যাবে অক্সিজেন, তাহলে এই হয়ে যাবে কি -1। তাহলে এটা মজার বিষয়, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে ভাইভাতে, ধরো তোমাদের 24 পেজ সামনে যখন পরীক্ষা দিতে যাবা বা 25 পেজের ক্লাসে যদি কেউ জিজ্ঞেস করে নাইট্রোজেনের জারণ মান কত থেকে কত পর্যন্ত হয়, নাইট্রোজেনের জারণ মান -1 -2 -3 -1 +1 +2 +3 +4, কেউ যদি আবার শূন্য জারণ মান কখন জিজ্ঞেস করে, গাধার গাধা এদিকে দেখো, মানে অনেকে এটা জিজ্ঞেস করলে আবার পারবে না, শূন্য জারণ মান বলবা যে হয় না, এরা বললে হবে নাইট্রোজেন যখন নিজেদের মধ্যে বন্ধন করে তখন এই জারণ মান শূন্য, নাইট্রোজেন নিজেদের মধ্যে যখন বন্ধন করবে তখন এই জারণ মান কত, শূন্য, নিজের প্রতি নিজেরও কোনো আকর্ষণ নেই। এটা হচ্ছে একটু লিখে রাখো, নাইট্রোজেনের জারণ মান এরকম হয়, এই গ্রুপে নাইট্রোজেন এই বৈশিষ্ট্যটা দেখায় তড়িৎ-ঋণাত্মকতার জন্য। জারণ মান কিন্তু এত, ওর যোজনী হচ্ছে কিন্তু 3 নাইট্রোজেনের, এটা হচ্ছে জারণ মান, জারণ মান হচ্ছে ওর কত, নাইট্রোজেন ইন জেনারেল সমযোজী বন্ধনে যুক্ত হচ্ছে কয়জনের সাথে, 3 জন। ও দেখো যোজ্যতা যদি বলো এখানে 3টা কি আছে, বিপি আছে, বন্ড পেয়ার, ওইগুলা দিয়ে ও কি হচ্ছে 3 জনের সাথে যুক্ত, কিন্তু জারণ মান হচ্ছে ওর কি বলতো -3 -2 -1 +2 +3 +4 +5 পর্যন্ত। ঠিক আছে, এগুলো একদম অ্যাডমিশনের পর্যন্ত নোট করে রাখো, তখন এগুলা রিভাইজ করবা সুন্দর মতো। ওকে, ওকে, এটুক লেখা হয়ে গেছে। ঠিক আছে, এখানে কোয়েশ্চেন আসে হচ্ছে গ্রুপ 15 নাইট্রোজেন এবং ফসফরাস থেকে, বাকিগুলো থেকে কোনো কোয়েশ্চেন নাই। পরিবেশ রসায়নে আর্সেনিক তোমার হচ্ছে ওই যে ফুল সিলেবাসে আছে, শর্ট সিলেবাসে নেই, এখানে আর্সেনিক থেকে কোয়েশ্চেনটা আসে, আর্সেনিক থেকে কোয়েশ্চেন আসে পরিবেশ রসায়নে, এই চ্যাপ্টারে নাইট্রোজেন ফসফরাস থেকে মূলত কোয়েশ্চেন আসে, বাকিগুলো থেকে কোনো কিছু আসে না, আসার মতো নাই। এগুলো মূলত হচ্ছে এই দুইটাই মেইন আলোচনা পুরো ওয়ার্ল্ড লাইট, এটা এমন আবার কোনো ভাবার কোনো কারণ নেই যে এগুলো মানে ইয়াতেই বিষয় না, এটা পুরো ওয়ার্ল্ড ওয়াইডেই যখন তোমার গ্রুপ কেমিস্ট্রি নাইট্রোজেন এবং ফসফরাস নিয়ে মেইন আলোচনা, কারণ এদের ভিতর ভেরিয়েশনও বেশি, বাকিগুলো কাইন্ড অফ সিমিলার হয়ে যায়, এত ইয়া দেখায় না, বৈচিত্র্য দেখায় না। তাহলে এবার দেখো তো এখানে N2O আমি আবার লিখি, নাইট্রোজেনের অক্সাইড কয়টা, 5টা, বা এটাকে NO2 লিখতে পারি। এই দুইটাকে বলছে আমি নিউট্রাল। তো বুয়েট ধরো এবার একটা দুষ্টামি করলে, এগুলো বললাম হচ্ছে অ্যাসিডিক, এবং যত নিচে যায় তত কি হয়, বেশি অ্যাসিডিক হয়। ঠিক আছে, বেশি অ্যাসিডিক হয়। বুয়েট ধরো তোমাদের সময় একটা দুষ্টামি করলো, বা তোমাদের কলেজের কুইজে একটা ঝামেলা করলো, ঠিক আছে, যেসব কলেজে ধরো কুইজ এটা টেস্ট করলো, মানে এটা সার্টেন টেস্ট হোয়াট এভার যে টেস্টই হোক, এটা হচ্ছে নিউট্রাল। তোমাকে বললো হচ্ছে নাইট্রোজেনের অক্সাইডের সাথে, তোমাকে বলে রাখি বোর্ড পরীক্ষায় কিন্তু এগুলো নিয়ে এমসিকিউ আসে মেনলি, আর খ নাম্বারের কোয়েশ্চেন আসে, খ নাম্বারের কোয়েশ্চেন আসে, খ নাম্বারের কোয়েশ্চেন বেশি আসে। তাহলে নাইট্রোজেনের অক্সাইডগুলোর সাথে পানির বিক্রিয়া লিখো, বুয়েট ধরো দিয়ে দিল, এর আগে দেয় নাই, মানে এর আগে ভেঙে ভেঙে দিছে, ডিরেক্ট এটা দেয়নি। নাইট্রোজেন আমি একদম ডিরেক্ট পড়াচ্ছি, বুয়েট ধরো দিছে অমুকের সাথে পানির বিক্রিয়া, তমুকের সাথে পানির বিক্রিয়া, এটা কোন অক্সাইড, এটা কোন অক্সাইড, এটা নাইট্রোজেনের অক্সাইডের সাথে পানির বিক্রিয়া। লিখো। তাহলে যেগুলো হচ্ছে নিরপেক্ষ অক্সাইড, এগুলো মূলত পানির সাথে অম্লকার কিছুই উৎপন্ন করে না, এর মধ্যে পানির এরকম কোনো কিছু নেই, এ পানির ভিতর কি দিয়ে দিবা বলো তো, নো রিঅ্যাকশন। যেগুলো নিরপেক্ষ ওগুলো তাহলে পানিতে গিয়ে অ্যাসিড খার কিছু কি করছে না, উৎপন্ন করছে না। এগুলো পানিতে কি হচ্ছে জাস্ট নর্মাল, এগুলো এমনি কোনো কি হয় না, তোমার কোনো অ্যাসিড বা খার এগুলো কিছু উৎপন্ন করে না, এগুলো ধরো নো রিঅ্যাকশন। এবার N2O3, N2O3 যখন পানিতে যায়, তখন ও করে হচ্ছে নাইট্রাস অক্সাইড, নাইট্রাস অ্যাসিড।
ঠিক আছে, HNO2 N2O3 করে হচ্ছে এইটা। ঠিক আছে, এখানে ওর জারণ মানটা তুমি দেখবে, জারণ মানটা সবসময় কি থাকবে, সেম থাকবে। যেমন এখানে ওর জারণ মান কত হচ্ছে -6, এটা হচ্ছে তাহলে প্লাস কত 6, তাহলে পার পার্সন কত হচ্ছে +3 করে হচ্ছে। এখানে নাইট্রোজেনের জারণ মান কত, দুইজন মিলে +6, পার নাইট্রোজেন কত +3, তাহলে এখানে কত হয় বলো তো -4, এটা হচ্ছে +1, তাহলে এখানে কত হবে +3 হবে। এর মানে আমার ঘটনা ঠিক আছে। এবার দেখো N2O4টা আমি আপাতত লিখছি না, N2O4 বা তোমাকে দিয়ে দিবে পরীক্ষায় NO2 এর সাথে পানির বিক্রিয়া। কোনো বোর্ড যদি কঠিন কোয়েশ্চেন করে, এটা আসলে ইজি কোয়েশ্চেন, এগুলো নাচতে নাচতে তোমার মনে হচ্ছে হ্যাঁ এটা কঠিন কোয়েশ্চেন, আরে গাদা এগুলো আসে না। লাস্ট 2-3 বছর যে কি চলছে, এইচএসসি পরীক্ষা হয় নাই, শর্ট সিলেবাসের ভিতর 3টার পরীক্ষা হয়েছে, 2 সাবজেক্টের পরীক্ষা হয়েছে, ম্যাপিং করে রেজাল্ট দিছে, এরপরে হচ্ছে তোমার কি গত বছর পরীক্ষাটা ভালোভাবে হলো A+, সেজন্য অনেক কমে এসে গেছে। ঠিক আছে, A+ অনেক কমে এসে গেছে, ধীরে ধীরে ফুল সিলেবাসে যাচ্ছে 25, তখন দেখবো হচ্ছে আসলে যা বলছে তো যাবে, গেলে খুব ভালো হবে, তখন থেকে দেখবো হচ্ছে স্টুডেন্টদের মধ্যে পড়ালেখাটা ফিরে আসবে। সবাই এখন দেখো তোমার ফাঁকিবাজ স্টুডেন্ট, মানে তোমরা সিস্টেমের জন্য নষ্ট হইছো। ঠিক আছে, তোমাদের পড়ালেখা কারণ দেখছো আগের বেঁচে আরাম করে এই করে মানে একটা কালচার দাঁড় হয়ে গেছে। তো ধীরে ধীরে আবার তুমি দেখবো হচ্ছে তোমার জানার ইয়েটা আসবে। আগে স্টুডেন্টরা কিন্তু আসলে বেশি জানতো, 21 ব্যাচ 22 ব্যাচ 23 ব্যাচের চেয়ে আগে যারা স্টুডেন্ট ছিল, ইভেন তোমার 12 14 15 16 17 18 এইসব ব্যাচের স্টুডেন্টরা পড়ালেখা করতে হতো আরও বেশি। তো এখানে কি হবে কিছু বলছি না, এখানে যখন N2O5 হবে তখন ওর জারণ মান হবে তোমার এই, তখন ওর কি হবে নাইট্রিক অ্যাসিড। ঠিক আছে, এখানে ওর জারণ মান +5, এই +5, এই যে দেখো +5। আর যখন N2O4 হয় তখন ও দুইটাই দেয়, তখন ও নাইট্রাসও করে, তখন ও নাইট্রিকও করে। ঠিক আছে, এটা দেখবা। তাহলে তোমার এখানে কি এই দুইজন হচ্ছে পানির সাথে কোনো কিছু করে না। N2O3 যখন তখন করে নাইট্রাস, N2O5 যখন তখন করে নাইট্রিক, N2O4 মাঝের জন্য ও কি করে নাইট্রাস নাইট্রিক দুইটার মিক্সচার করে। ঠিক আছে, নাইট্রাস নাইট্রিক দুইটার মিক্সচার করে, এটুক দিয়ে দিতে পারে, এটুক দেখে রাখবা। একটু ক্লিকার হয়ে গেলে একটু ওয়াই বলো। ঠিক আছে, নোটটা খুব সুন্দর মতো করো। N2O5 এ কেমনে 5 হয়, এখানে হয় +10, এখানে হয় -10, এখানে হয় +10, তাহলে কি হয়ে যাবে তোমার 2 দিয়ে ভাগ হবে, 2 দিয়ে ভাগ হয়ে কত হয়ে যাবে +5 করে। তুমি এটাও দেখতে পারো N2O5, তো এই যে দেখো N2O5, তাহলে এটা হচ্ছে কত, এটা হচ্ছে -10, এটা হচ্ছে কত +10, তাহলে পার নাইট্রোজেন কত হবে, পার নাইট্রোজেন হবে +5। আচ্ছা, এবারে একটু দেখো এটাকে যদি আমি আরেকটু ডিটেলস, ও যেহেতু জানতে চাইছে আমি ওর কোয়েশ্চেন বুঝছি, এটা যদি আরেকটু ডিটেলস বুঝে তাহলে এটা কি হয় N। ঠিক আছে, এখানে আমি কি দিয়ে দিলাম, এটা এভাবে করে দিলাম। ফর্মাল চার্জ আমি দিচ্ছি না এখানে, এখানে একটা জাস্ট বুঝানোর সাথে লিখতেছি আর কি, সেই জন্য আপাতত আর দিচ্ছি না। আচ্ছা দিয়ে দিই, এটা সন্নিবেশ, তাহলে আর ফর্মাল চার্জের বিষয় আসবে না। তো এখানে দেখো তো ও কয়টা ইলেকট্রনকে টানতেছে, ওর নিজের দিকে এখানে একটা ইলেকট্রনকে টানবে। ঠিক আছে, এখান থেকে একটা ইলেকট্রনকে ও তো টানবে না, এখান থেকে ইলেকট্রনকে টানবে কে বলো তো, অক্সিজেন। তাহলে অক্সিজেন এর থেকে একটাকে টানবে, এর থেকে একটাকে টানবে, তাহলে এই হয়ে যাবে কত -2। এখান থেকে এই অক্সিজেন কি করবে বলো তো, ও দুইটা শেয়ারে ছিল, তাহলে ও দুইটাকে টান দিবে, তাহলে এখান থেকে ও একটা টানতেছে, এর মানে হয়ে গেছে +1। কয়টা একসাথে বাজতেছে। ঠিক আছে, দেখো এখানের অক্সিজেন তোমার, এখানের অক্সিজেন তোমার কি করছে, এখানের অক্সিজেন তোমার এর থেকে একটাকে টানছে, তাই না, এর থেকে একটাকে টানছে, তাহলে এই হয়ে যাবে +1। এই অক্সিজেন কি করছে, ওর থেকে দুইটাকে টানতেছে, তাহলে ও হয়ে যাবে কি আরো +2। ঠিক আছে, এখানে দুইটাই দিয়েছিল হচ্ছে নাইট্রোজেন, এ আরো দুইটা টানতেছে, তাহলে এখানে হয়ে যাবে ও +5। মানে এখানে ওই তো দুইটা দিয়েছিল, সেই জন্য এই দুইটাকে টান দিচ্ছে কে বলো তো, অক্সিজেন। বিষয় বুঝছো, তাহলে এখানে ও কি হয়ে যাচ্ছে +5।
এখানে টানতেছে ও কয়টাকে, যেমন এর থেকে অক্সিজেন একটাকে টেনে নিচ্ছে, অক্সিজেন হয়ে যাচ্ছে -1 এর মানে কত -2। এখানে অক্সিজেন টানতেছে কি একটা দুইটাকে, ঠিক আছে, একটা দুইটা এই এর কয়টা আছে দুইটা, তাহলে এখানে কত হয়ে যাবে, এখানে হয়ে যাবে ও হয়ে যাবে -2, ঠিক আছে, ও হয়ে যাবে -2। এখানে ও কি করছে, এখানে দুইটা আছে, দুইটাই ও শেয়ারে দিছিল, তাহলে এখানে হয়ে যাচ্ছে ও -2, তাহলে ও কি প্রাপ্ত হচ্ছে, এ টানছে একটা, তাহলে ও একটা প্লাস চলে গেছে ওর থেকে, এখানে ও টানছে দুইটা আরও প্লাস, এখান থেকে আরও দুইটা, এর মানে কত +5, ঠিক আছে, +5। তো এটা জাস্ট আরও ডিটেলস যারা বুঝতে চাইছো ওদের জন্য, সবার এটা যে দরকার আছে তা না আর কি, জাস্ট জিনিসটা দেখে রাখা। ঠিক আছে, এবার দেখো বুয়েট প্রিলিতে 21-এ একটা কোয়েশ্চেন আসছে, কোয়েশ্চেনটা হচ্ছে এরকম, N2O NO N2O3 NO2 N2O5 এর মধ্যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কালারফুল গ্যাস, রঙিন গ্যাস, কালার্ড, ঠিক আছে, কালার্ড রঙিন। তো এর মধ্যে মনে রাখবা হচ্ছে, তোমার এগুলো রং বের করা লাগবে না, তুমি মনে রাখবা হচ্ছে এগুলা কালারলেস, প্রথম দুইটা কালারলেস, ঠিক আছে, এটা হচ্ছে ব্লু, এটা হচ্ছে ব্রাউন, এটা হচ্ছে কালারলেস। তাহলে এই কালারগুলো মনে রাখবে, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার্স যেইর একটা কোয়েশ্চেন ছিল, এটা বুয়েট 21 প্রিলিতে দিছে, বুয়েট প্রিলি 21-এ এই কোয়েশ্চেনটা দিছে, ঠিক আছে। দেখছো এই কাইন্ড অফ কি তোমার মুখস্থ টাইম না, এরপরও কিন্তু এই কোয়েশ্চেনটা দিছে, দেখো বুয়েট প্রিলিতে এরকম কোয়েশ্চেনও আসে কিন্তু। তাহলে N2O, তাহলে ফার্স্ট এটা কালারলেস, এরপর এটা কি ব্লু ব্রাউন। এখানে একটা জিনিস তোমরা ভুল করে ফেলতে পারো হয়তো, এখানের মধ্যে NO2 হচ্ছে কালারফুল, NO2 হচ্ছে ব্রাউন, N2O4 কিন্তু কালারলেস, এটা কিন্তু কালারলেস। তো এই কালারলেসের ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যা তোমার জানা লাগবে না, এগুলোর ম্যাগনেটিক প্রপার্টি, ইলেকট্রন কি অবস্থায় আছো, এখান থেকে তোমার কোনটা কালার আসতে পারে এটা কিন্তু এক্সপ্লেন করা যায়, বাট ওই এক্সপ্লেনেশন তোমার দরকার নেই, ঠিক আছে, জিনিসটা কঠিন হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে ব্রাউন বা বাদামি, বিষয় বুঝতে পারছো। তাহলে বুয়েট প্রিলিতে আসছিল হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ কালার, মানে নিচে কোনটি রঙিন। নাইট্রোজেনের নিচের কোনটি না আসছিল, নাইট্রোজেনের কোন অক্সাইডটি রঙিন, ঠিক আছে, এখানে ছিল হচ্ছে N2O, এখানে ছিল NO, আমি এখানে অপশানে কি দিয়ে দিই N2O4 দিয়ে দিই, ঠিক আছে। তাহলে এখানে রঙিন হচ্ছে কিন্তু কে, এটা তোমাদের কেপিকেসি যখন পড়ানো হয় রাসায়নিক পরিবর্তন, তখন একটা এক্সাম্পল দেয়া হয়, ঠিক আছে, কেপিকেসি যখন পড়ানো হয় তখন এটা তোমাদের এক্সাম্পল দেওয়া হয়, এক্সাম্পলটা হচ্ছে এইরকম, N2O4 ওর সাথে সাম্যাবস্থায় আছে, NO2 এর সাথে সাম্যাবস্থায় আছে, ঠিক আছে, NO2 এর সাথে সাম্যাবস্থায় আছে। শুরুতে কোনো কালার থাকে না, একটা সময় পরে গিয়ে দেখা যায়, মানে শুরুতে কোনো কালার থাকে না, ধীরে ধীরে দেখা যায় এখানে একটা কি আসছে, ব্রাউনিশ কালার আসছে, একটা সময় গিয়ে আমার কালারটা ফিক্সড হয়ে যায়, এরপর আর কালারের চেঞ্জ হয় না, তখন আমরা ধরে নিই বিক্রিয়া সাম্য অবস্থায় পৌঁছাইছে, বিষয় বুঝতে পারছো। তাহলে এটা ছিল কি কালারলেস, সেই জন্য সাম্যাবস্থার উদাহরণে এটা বলে, দেখছো এটা কনসেপ্ট মানে সব রিলেটেড, তুমি যত বেশি রিলেট করবা জিনিসগুলো তত বেশি দেখো একটার সাথে আরেকটা কত মানে কনসেপ্ট, আমরা আসলে এগুলা চিন্তা করি। এটা হচ্ছে কালারলেস, এটা হচ্ছে কি বলতো রঙিন, ব্রাউনিশ, ব্রাউন, ঠিক আছে, ব্রাউন, এটা হচ্ছে কালারলেস। সাম্যাবস্থার মধ্যে তোমরা এই উদাহরণটা পড়ছো না সবাই, কেপিকেসি বের করার জন্য 24 ব্যাচ, এই রাসায়নিক পরিবর্তন রাসায়নিক সাম্যাবস্থায়, হ্যাঁ পড়ছো, ঠিক আছে। আরেকটা জিনিস মনে রাখবে, এখানে লাফিং গ্যাস বলা হয় কোনটাকে, এখানে লাফিং গ্যাস বলা হয় N2O কে, ঠিক আছে, N2O এর আরেকটা একটু লিখে রাখো, এটা পরীক্ষায় আসবে, এটা কি বলা হয় লাফিং গ্যাস, এখানে হচ্ছে এটা হাসির উদ্রেক করে, এর মানে তোমাকে কাইন্ড অফ তোমার কি নার্ভাস সিস্টেমে গিয়ে এটা কি করে, তোমার ওই হাসির উদ্রেক করে, এর মানে কিছুটা কি বলা যায়, নার্ভাস সিস্টেমে গিয়ে একটু হয়তো ট্রিট করে বা এই টাইপের কিছু, হ্যাঁ কেমিক্যাল চেঞ্জে পড়িয়েছেন জেরিন বলেছে এক্স্যাক্টলি। তো এখানে দেখো এটা হচ্ছে কি, এটাকে আমরা কি বলতে পারি, লাফিং গ্যাস হিসেবে এটা ইউজ, ঠিক আছে, এটুকু লিখে রাখো। এবার আমি একটা বিষয় দেখাচ্ছি,
এটা লাগবে না, এটা আমি এক্সট্রা পড়াচ্ছি, ঠিক আছে, এটা হচ্ছে কি এক্সট্রা। এটা এক্সট্রা, এটার পাশে লিখে রাখো এক্সট্রা। এক্সট্রা, ঠিক আছে, মানে লাগার চান্স কম। তো এখানে দেখো তো এটা কি আছে, এটা আছে হচ্ছে N2O। N2O কখন পাওয়া যায়? N2O আমি এই দুইটা বিক্রিয়ায় N2O পেতে পারি, ঠিক আছে। অনেক কাল আগে এই কোয়েশ্চেনটা আসছিল একবার, অ্যামোনিয়াম নাইট্রেট, বিগত 90 থেকে আমি যদি চিন্তা করি মোটামুটি 32 বছরের কোয়েশ্চেনের ভিতর এটা আসছিল। এটাকে যখন হিট দেওয়া হয় তখন কি পাওয়া যায়? N2O প্লাস H2O, ঠিক আছে। এটাকে যখন হিট দেওয়া হয় তাহলে N2O প্রস্তুতি পড়াচ্ছি, N2O পাওয়া যায় প্লাস H2O পাওয়া যায়। আরও একটা বিক্রিয়া আমরা চাইলে প্রস্তুত করতে পারি, আরও একটা বিক্রিয়া যেমন কি হতে পারে, যেমন ধরো আমি জিঙ্ক প্লাস ডাইলিউটেড নাইট্রিক অ্যাসিড দিলাম। তো এটা এখানে হয়তো তোমার, আমি এটা জাস্ট দেখানোর জন্য পড়ছি, এটা তোমার মনে রাখার জন্য না, কিন্তু আমি বারবার বলে দিচ্ছি এটা মনে রাখার জন্য না, এটা জাস্ট হচ্ছে কি এটা আলোচনা, মানে এটা পড়া না, মানে পরীক্ষার জন্য পড়া এটা না, হচ্ছে এক্সট্রা। সেই জন্য আমি লিখে রাখছি যাতে তুমি এটা পড়ে পড়ে বেশি টাইম নষ্ট না করো। তাহলে এটা যখন জিঙ্ক প্লাস ডাইলিউট নাইট্রিক অ্যাসিড হয় তখন এখানে কি পাওয়া যায়? নাইট্রিক অ্যাসিড। জিঙ্ক হচ্ছে ধাতু, ধাতু যখন থাকে তখন পাওয়া যায় হচ্ছে, আমি নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া পড়াবো, তখন পাওয়া যায় হচ্ছে ধাতুর সাথে নাইট্রিক অ্যাসিড। কি পড়াইছি অলরেডি? না পড়াইনি তোমাদের। তাহলে N2O প্লাস হচ্ছে কি H2O। NOটা হচ্ছে মজার, যদি তুমি জিঙ্কের পরিবর্তে কপার ইউজ করো ডাইলিউট নাইট্রিক অ্যাসিডের সাথে, কনসেন্ট্রেটের সাথে না, তাহলে কপার প্লাস ডাইলিউট নাইট্রিক অ্যাসিড ও কি করে, ও তোমার প্রোডাক্ট দেয় হচ্ছে কপার নাইট্রেট। কপার অবশ্যই একটা মেটাল, ঠিক আছে, কপার তো ধাতু, প্লাস NO প্লাস H2O। এর মানে একটু কম সক্রিয়, কম সক্রিয় হলে দেয় NO, বেশি সক্রিয় হলে ওকে দেয় হচ্ছে কি বলতো N2O, ঠিক আছে। বেশি সক্রিয় হলে ও দেয় হচ্ছে N2O। ডাইলিউট নাইট্রিক অ্যাসিড, ডাইলিউট মানে হচ্ছে লঘু। 25 ব্যাচ যারা আছো এই শব্দটা শুনতে হয়তো একটু এখন কঠিন মনে হচ্ছে, পরবর্তী সময়ে তুমি যখন পড়বে তখন আবার সহজ। ডাইলিউটেড আর হচ্ছে যেমন 4th চ্যাপ্টারে যখন পড়ে আসবে এই শব্দগুলো অনেক বেশি ইউজ হবে। ডাইলিউটেড মানে হচ্ছে লঘু, আর কনসেন্ট্রেটেড CON সিলিকা মানে হচ্ছে গাঢ় একটা দ্রবণ। তো এখানে একটু দেখো N2O3, N2O3 কীভাবে পাবা, এটা নিয়ে অত পেন নেওয়ার কিছু নেই। N2O3 কই থেকে পাবা? N2O3 পাবা হচ্ছে একদম সহজ একটা দিই, NO প্লাস NO2, NO2 এই দুইটা থেকে তুমি কি পেতে পারো, এর মানে হচ্ছে NO এর আগ পদ দুইটা থেকে, এর আগ পদ দুইটাতেই যোগ করে দিলে তুমি কি পাবা? N2O3 পাবা, ঠিক আছে, N2O3 পাবা। অথবা আরেক জায়গা থেকে পেতে পারো, পড়াবো কিনা ভাবছি, আরেক জায়গা থেকে পেতে পারো। কিভাবে? এটা হচ্ছে নাইট্রাস অ্যাসিডকে যদি তুমি নিরুদিত করে দাও, আচ্ছা এটার ক্ষেত্রে পড়াই। তো N2O4 বা NO2 কিভাবে পাবা? NO2 কিভাবে পাবা? আমি আবার এই কালারে আসি। NO2 কিভাবে পাবা? NO2 পাবা হচ্ছে, NO2 পাবা কিভাবে? NO2 পাবা হচ্ছে জিঙ্কের সাথে অথবা কপারের সাথে যদি গাঢ় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া দাও, ঠিক আছে। এটা জাস্ট আমি এমনি এক্সট্রা ইনফো হিসেবে দিচ্ছি। গাঢ় নাইট্রিক অ্যাসিডে যখন বিক্রিয়া দেওয়া হয় তখন কি হয়? জিঙ্ক প্লাস কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড কি করবে? জিঙ্ক নাইট্রিক অ্যাসিড, জিঙ্ক নাইট্রেট প্লাস এখানে কি হয়ে যাবে? NO2 প্লাস কি হবে? H2O। তোমরা মনে আছে অ্যালুমিনিয়াম প্লাস কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড যখন করছো তখনও কিন্তু, বা বোরনের সাথে নাইট্রিক অ্যাসিড যখন করছো তখনও কিন্তু NO2 পাইছো। তোমাদের এই বিক্রিয়াগুলো মনে আছে কিনা আমি জানি না, এইটার ক্ষেত্রেও কিন্তু তোমরা অলরেডি করে আসছো। তোমার মনে আছে অ্যালুমিনিয়াম প্লাস কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, এই বিক্রিয়াটা তোমাদের অলরেডি পড়াইছি, ঠিক আছে। এরপর তোমাদেরকে পড়াইছি বোরন, গ্রুপ 13 এর ক্ষেত্রে এই বিক্রিয়াটা ছিল। তো এটা হচ্ছে ধাতু হলে লবণ হয়, অধাতু যখন হয় তখন ও কি করে? অ্যাসিড ক্রিয়েট করে, H3BO3 প্লাস H2O, ঠিক আছে। N2O5 এর রিঅ্যাকশনটা খুব মজার, এটা আমি আপাতত এখানে লিখি, এরপর আমি অন্য পেজে এটাকে আবার একটু বুঝাই। N2O5 হচ্ছে নাইট্রিক অ্যাসিড যখন দেওয়া হয় এর সাথে P2O5 দিয়ে দিলাম। P2O5 এর কাজ হচ্ছে ওর কাছ থেকে পানি বের করা, আপাতত লিখে রাখো, আমি পরের পেজে বুঝাচ্ছি। HPO3,
তোমরা লিখে রাখো, এই লাস্টেরটা আমি পরের পেজে বুঝাচ্ছি। এটা এক্সট্রা। জারিফ বলেছে কেমন আছেন ভাইয়া, ভালো। ইতকুয়ান জারিফ, ওকে কি কম কম দেখছি? আগে মনে হয় না ওর নাম পড়ছি কখনো। নিগার বলেছে ডি, ও আগেরটার অ্যান্সার দিয়েছিল, ওকে গুড। তো আমাদের 1 ঘন্টা হয়ে গেছে, আমরা ক্লাসটা শেষ করে দেবো, আশা করি লেখা হয়েছে। আমি এই বিক্রিয়াটা একটু বুঝাই দিই, এরপরের ক্লাসে ফসফরাস থেকে শুরু করে দিব। তো এটা দেখো তো, P2O5 হচ্ছে P2O5 হচ্ছে খুব ভালো একটা নিরোধক। এই বিক্রিয়াটা আমার মনে হয় খুব সুন্দর একটা বিক্রিয়া এবং এটা আসা উচিত অ্যাডমিশনে, বিশেষ করে এটাকে একটু স্টার দিয়ে রাখবা এটা, ঠিক আছে? 5 স্টার দিয়ে রাখতেছে এই বিক্রিয়াটা, মানে আমার মনে হয়েছে অ্যাডমিশনে, ফর অ্যাডমিশন, ঠিক আছে? তাহলে এটা কি হবে বলো তো, তোমার এটা হচ্ছে খুব ভালো একটা নিরোধক। নিরোধকের কাজ কি? পানি বের করে ফেলা। নিরোধকের কাজ হচ্ছে কি? পানি বের করে ফেলা। তাহলে নাইট্রিক অ্যাসিডকে যখন পাই, নাইট্রিক অ্যাসিডের ভিতর থেকে ও পানি বের করতে চাই। এবার তুমি আমাকে বলো, নাইট্রিক অ্যাসিডের এক অণু পানিতে আমার কি লাগে? H2O লাগে। দুইটা H লাগে, এরপর একটা O লাগে। এখানে কি দুইটা H আছে? নেই। তাহলে ও এক অণু থেকে বের করতে পারবে না। ও বের করবে কয় অণু থেকে? 2 অণু থেকে একটা পানি বের করবে। তাহলে এখানে কি হয় বলো তো, দুইটা H চলে যাবে। এই জিনিসটা কি হয়? H2N2O6। তাহলে H2O চলে গেলে এখানে কি থাকে? N2O5, ঠিক আছে? তাহলে এটা কি হবে? N2O5। নেক্সট ক্লাসে দেখবা এর সাথে যদি এক অণু পানি যুক্ত হয়, এক অণু পানিকে এর থেকে বের করে নিয়ে আসছে না, এটার সাথে মিলে ও যেটা করে এটাকে বলা হয় মেটাফসফরিক অ্যাসিড। মেটাফসফরিক অ্যাসিড, ঠিক আছে? আর এটাকে বলা হয় N2O5 কে বলা হয় এর অ্যানহাইড্রাইট। অর্থাৎ কোনো একটা যৌগ থেকে যখন পানি বের করা হয়, যেই যৌগটা পাওয়া যায় এটাকে বলা হয় এর ওই যৌগের অ্যানহাইড্রাইট। এক অণু পানি বের করে নিলে, কোনো যৌগ থেকে এক অণু পানি বের করে নিলে যেই যৌগটা পাওয়া যায় এটাকে বলা হয় ওই যৌগের অ্যানহাইড্রাইট। অ্যানহাইড্রাইট মানে অ্যান মানে নাই, আর হাইড্রাইট মানে কি? পানি, ঠিক আছে? তাহলে তোমাকে পরীক্ষায় এমসিকিউতে দিয়ে দিবে বা জিজ্ঞেস করবে নাইট্রিক অ্যাসিডের অ্যানহাইড্রাইট কি। নাইট্রিক অ্যাসিডের অ্যানহাইড্রাইট কোনটি? ঠিক আছে, অ্যানহাইড্রাইট মানে কি বলো তো? অ্যানহাইড্রাইট অ্যান মানে নাই, হাইড্রেট মানে পানি। কি হাত, বৃষ্টি হাতের লেখা দেখো, ঠিক আছে? নাই পানি। তাহলে এটা কি হবে? N2O5। এবার একটা মজার বিক্রিয়া পড়াই, ও কেমন ডেঞ্জারাস দেখো। ও শুধু নাইট্রিক অ্যাসিড না, সালফিউরিক অ্যাসিড নিজেও একটা নিরোধক। সালফিউরিক অ্যাসিড কিন্তু নিজেই নিরোধক। ও দুনিয়ায় অন্যদের থেকে পানি বের করে করে আসতেছিল, P2O5 যখন ওরে পায় ওই থেকে পর্যন্ত ও পানি বের করে দেয়। বিষয় বুঝছো? ও হচ্ছে নিজে একটা নিরোধক, এ হচ্ছে নিরোধক। দুজনের ভিতরে শক্তিশালী নিরোধক হচ্ছে এ। মানে কেমন ভয়ঙ্কর জিনিস দেখো। আমরা অর্গানিকেও P2O5 এর কথা শুনছি কয়েকবার। P2O5 নিরোধক, এও কিন্তু নিরোধক, কিন্তু এ হচ্ছে শক্তিশালী নিরোধক আরো। সালফিউরিক অ্যাসিড মনে আছে, চিনি থেকে পানি বের করে ওকে কালো করে ফেলে। তো এর থেকে যখন পানি বের করবে H2O যদি খেয়ে ফেলেও, একটা H2O যদি খেয়ে ফেলে, তাহলে এখানে কি হয় বলতো? SO3 প্লাস HPO3। এটাকে বলা হয় মেটাফসফরিক অ্যাসিড। মেটাফসফরিক অ্যাসিড পরীক্ষা দিয়ে দিবে, মেটাফসফরিক অ্যাসিডের সংকেত কোনটি? তাহলে এটা কি? HPO3। এরপর বলবে সালফিউরিক অ্যাসিডের অ্যানহাইড্রাইট কোনটি? SO3। অ্যানহাইড্রাইট অফ, এটা কি? অফ সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে? তোমরা অর্গানিকে একটা বিক্রিয়া পড়বা, অর্গানিকে যে বিক্রিয়াটা পড়বা এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, ঠিক আছে? 2 অণু থেকে, নাইট্রিক অ্যাসিডের মতো ইথানোয়িক অ্যাসিডের 2 অণু থেকে P2O5 যখন দিবা তখন ও কি করে? তোমাদেরকে আমি সুন্দর মতো এই জিনিসটা পড়াইছি, অ্যানহাইড্রাইট।
ও কি করে ফেলে, অ্যানহাইড্রাইড গঠন করে। ঠিক আছে, তাহলে এটা কি হবে CH3CO। ঠিক আছে, এখানে CO আছে, দেখো একটা পানি বের করে ফেলে OH থেকে, একটা অক্সিজেন থেকে যায়, CO CH3 H2O, বাকি এটা কে কে বের করে, P2O5। এটুকু আগে একটু লিখে রাখো তো। 1 ঘন্টা 5 মিনিট হয়ে গেছে, এর মানে দ্রুত আমাদের শেষ করতে হবে। নাইট্রিক অ্যাসিডের অ্যানহাইড্রাইড হচ্ছে N2O5, সালফিউরিক অ্যাসিডের অ্যানহাইড্রাইড SO3। ঠিক আছে, এখানে লিখে রাখো সালফিউরিক অ্যাসিডের অ্যানহাইড্রাইড SO3। লেখা হয়ে গেলে ওয়াই বলবা। সবুজ বলেছে দাদা বড় ক্লাস নিয়ে এই চ্যাপ্টারটা শেষ করে দিন, কোনো দরকার নেই। ঠিক আছে, দরকার নেই, এটা আস্তে ধীরে যেভাবে পড়ছো পড়ো, অন্য পড়া আছে এটা পড়ো, আরও থাকলে ওইগুলো কভার করো। বড় ক্লাস থেকে আমি সরে আসছি, কারণ ছোট ছোট ক্লাসে আমার এগুলো কভার হয়ে যাবে, শুধু শুধু আমি বড় ক্লাস নিব কেন। ঠিক আছে, এই চ্যাপ্টারগুলোতে প্রেশার নেওয়ার কিছু নেই। নতুন যারা পরে আরও অনেকে জয়েন করবে, এদের জন্য একটু ঝামেলা হয়ে যাবে, দরকার কি আমার, আপনার এমনিই হয়ে যাচ্ছে। অন্য চ্যাপ্টার এটার সাথে কন্টিনিউ করতে পারুন, যে কোনো সাবজেক্ট, কেমিস্ট্রি হলে কেমিস্ট্রি, অন্য হলে অন্য, যে কোনোটা কভার করতে পারুন। ঠিক আছে, তো এইভাবে পড়তে থাকো, সমস্যা নেই। সিএম বলেছে কত ক্লাসে বিক্রিয়া কীভাবে গঠিত হয়, যেভাবে বলছে এভাবে জাস্ট লিখে লিখে মনে রাখো, এগুলো নিয়ে আর অ্যানালাইসিস করতে হবে না। আর গত ক্লাসে তো হাইড্রোলাইসিস তোমাদের সুন্দর মতো পড়াইছিলাম, পানি এসে যে এখানে যুক্ত হয় এখানে ওয়েজ দিয়ে দেয়, ইভেন একটা মেকানিজম দেখাইছে, বাকিগুলো দেখায়নি, কারণ দরকার নেই। ঠিক আছে, ওইটা একটু দেখিও। আচ্ছা, এবার একটু দেখো তো এই এমসিকিউটার উত্তর কি হবে। বিভিন্ন ব্লকের, ওকে, নিষ্ক্রিয় গ্যাসের পর সবচেয়ে নিষ্ক্রিয় মৌল কোনটি? নিষ্ক্রিয় গ্যাসের পর সবচেয়ে নিষ্ক্রিয় মৌল কোনটি? তাহলে এটার উত্তর পারবে, এটা হচ্ছে নাইট্রোজেন, কারণ নাইট্রোজেন নাইট্রোজেন হোয়াই, নাইট্রোজেন নাইট্রোজেন ট্রিপল বন্ড আছে। এটা যদি ভাঙো, এখানে কি ছিল লোন পেয়ার, তোমাদের মনে আছে, এটা ভেবে দেখাইছি। এটা ভাঙতে কি লাগে, 3000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার লাগে। তাহলে ধরো একটা বন্ড ভাঙলো, ঠিক আছে, বইয়ের মতো একটু দুষ্টামি করো, এই যে দেখো একটা লোন পেয়ারের সাথে একটা আসছে, এরপর কি হবে বলো তো, এটা ক্রমাগত ঠিক আছে, ঠিক আছে, এটা নাইট্রোজেন পরমাণুতে পরিণত হয়েছে। এটা 3000 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এখানে বন্ড এনার্জি কত, পার মোল। এম থেকে দুইটা ইলেকট্রন গেলে M2+ গঠন করে এম কোন ধাতু? তাহলে ঠিক আছে, এটা লিঙ্কন স্যারের বই থেকে এই এমসিকিউটা দেয়া। তাহলে এটা হবে কি, এটা নর্মাল বুঝছো, ও থেকে দুইটা ইলেকট্রন দিয়ে ও কি করছে M2+, এর মানে ও গ্রুপ 2 মৃৎক্ষার। ক্যালসিয়াম কি করে, দুইটা ইলেকট্রন দিয়ে ক্যালসিয়াম 2+, ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন দিয়ে ম্যাগনেসিয়াম 2+, এইভাবে গঠন করে। নিচের কোনটি লাফিং গ্যাস? লাফিং গ্যাস কোনটা, এটা একটু বলো। তাহলে নিচের কোনটি লাফিং গ্যাস? লাফিং গ্যাস হচ্ছে N2O। নিচের কোন গ্যাস অপেক্ষাকৃত নিষ্ক্রিয়? এটা রাজশাহী ইউনিভার্সিটির 2021-এ আসছে, তাহলে এটার উত্তর কি, N2। এস ব্লক ও পি ব্লকে মোল সংখ্যার ক্রম কোনটি? এস ব্লকে কয়টা আছে, 14টা, আর এখানে আছে কয়টা, এটা হাজারি স্যারের এমসিকিউ, তাহলে এটা হচ্ছে, এটা সব স্যারের বই, এটা একদম নর্মাল এমসিকিউ। 14 36, 14 36, তাই না? আর ডি ব্লক হলে 41, এ ব্লক হলে 27। সবচেয়ে হালকা ধাতু কোনটি, এটা বলো। সবচেয়ে হালকা ধাতু কোনটি, এটা একটু বলো। হালকা ধাতু হচ্ছে তোমার কে, লিথিয়াম। ঠিক আছে, হালকা ধাতু হচ্ছে কে, লিথিয়াম।
ঠিক আছে, সবচেয়ে হালকা ধাতু যদি জিজ্ঞেস করে তাহলে কি লিথিয়াম, লিথিয়াম ইভেন কেরোসিনে পর্যন্ত ভাসে। তো এখানে দেখো তো 57 থেকে 71 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট সংখ্যাধারী মৌলগুলোকে একত্রে নাম কি? তোমরা এই জিনিসটার সাথে পরিচিত আছো, এটা একদম 24-25 কোনো ব্যাচের বিষয় না, এটা মোটামুটি সবাই শুনছো, এ কারো কান যদি মোটামুটি থাকে ওই জিনিসটা শুনছে। এটা হচ্ছে কি তোমার 57 থেকে যখন কি হবে 71 হবে তখন এটাকে আমরা বলি ল্যান্থানাইডস, যখন 89 থেকে 103 পর্যন্ত হবে অ্যাক্টিনিয়াম থেকে লরেনসিয়াম তখন এটাকে আমরা বলি অ্যাক্টিনাইডস, আর ল্যান্থানাম থেকে লিউটিয়েশিয়াম পর্যন্ত তখন আমরা এটাকে বলা হয় কি ল্যান্থানাইডস। তো এটাকে কি বলে বলো তো? ল্যান্থানাইডস। ল্যান্থানাইডস, ল্যান্থানাম থেকে তোমার এটা কি লুটেশিয়াম, তাই না? ল্যান্থানাম থেকে লুটেশিয়াম, লুটেশিয়াম। নিচের কোনটি সহজে পানি দ্বারা আক্রান্ত হয় না? এটা বলো। নিচের কোনটি সহজে পানি দ্বারা আক্রান্ত হয় না? পানি দ্বারা আক্রান্ত হয় না মানে পানি ওকে অ্যাটাক করে না। তাহলে কোনটা অ্যাটাক করে না? কোনটা অ্যাটাক করা হয় না? এটা হচ্ছে CCl4। ঠিক আছে, ওর ক্ষেত্রে ডি আছে, ওর ক্ষেত্রে অ্যাটাক হবে। CCl4 এ কার্বনের ডি নেই, আর Cl হচ্ছে নেগেটিভলি চার্জ, সেই জন্য Clও আক্রমণ করতে পারে না। এখানে এ কে অ্যাটাক করে কি পাই? তোমার SiOH4 প্লাস হচ্ছে কি HCl, এখানে অ্যাটাক করলে কি পাই? H3PO3 প্লাস HCl, এখান থেকেও হাইড্রোক্সাইড পাই। টাংস্টনের প্রতীক কোনটি? এটা বলো। টাংস্টনের প্রতীক কিন্তু আসে W। ঠিক আছে, এই জিনিসটা দেখেছে, এই জিনিসটা দেখে। টাংস্টনের প্রতীক হচ্ছে কি টি না, কিন্তু W। ঠিক আছে, টাংস্টনের প্রতীক হচ্ছে কি W। নিম্নের কোন মৌলটির সাথে পানির বিক্রিয়া তীব্রতম? এটা একটু বলো। মানে পানির সাথে ধরো নেওয়া হচ্ছে, পানির সাথে বলছে বিক্রিয়া কি তীব্রতম, তাহলে কোনটা হবে? এখানে পানির সাথে বিক্রিয়া আসলে এরা করে না, এরা করে স্টিমের সাথে বিক্রিয়া, এরা পানির সাথে বিক্রিয়া করে। তাহলে এর মধ্যে গ্রুপ 1 এর বিক্রিয়া হচ্ছে তোমার কি হয়? তীব্রতম হয়। এইটা মনে রাখবা, লিক বা কানা বা কানা। তাহলে সবচেয়ে তীব্র লিথিয়াম, এরপর হচ্ছে পটাশিয়াম। ঠিক আছে, এরপর বেরিয়াম, এরপর ক্যালসিয়াম, এরপর হচ্ছে সোডিয়াম। এর ভ্যালুটা হচ্ছে -3 পয়েন্ট কিছু একটা, 3 পয়েন্ট কিছু একটা, এইভাবে মনে রাখতে পারো। মানে গ্রুপ 1, ঠিক আছে, গ্রুপ 1 এ সোডিয়ামটা হচ্ছে একটু কম, সোডিয়ামটা -2 পয়েন্ট। তো এটার ভ্যালু আছে আর কি। তো তোমাদের একটা সিরিজ আছে তড়িৎ রসায়নের, তড়িৎ রসায়ন তো ম্যাক্সিমাম পড়ছো মনে হয় 24 ব্যাচ, যারা তো ওইখানে পড়ছো। আমি এটা নিয়ে অ্যাক্টিভিটি সিরিজ নিয়ে প্রায় 1.5 ঘন্টার একটা ক্লাস নিয়েছিলাম, ওই জিনিসটা দেখে নিবা। আর 25 ব্যাচ হলে ধীরে সুস্থ পড়ো, কোনো সমস্যা নেই। কোন যৌগটি আদ্র বিশ্লেষিত হয় না? তো এটা পারবা, এটা কেন হয় না, এটা খ নাম্বারের কোয়েশ্চেনে আসবে। কোনটি পি ব্লক মৌল নয়? ঠিক আছে, কোনটি পি ব্লক মৌল নয়? এটা হচ্ছে কি বলতো? বেরিলিয়াম। বেরিলিয়াম হচ্ছে বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে মাটিতে রাখো। পানিতে কার্বন ডাইঅক্সাইডের দ্রবণকে বলা হয় কি বলতো? বলা হয় সোডা ওয়াটার, কার্বনেটেড ওয়াটার, কার্বনেটেড ওয়াটার। ঠিক আছে, কার্বনেটেড ওয়াটার। কোনটি অ্যাসিডিক অক্সাইড? এটা একটু বলো, কোনটি অ্যাসিডিক অক্সাইড? এটা একটু বলো। তাহলে N2O আর NO হচ্ছে এগুলা, N2O NO হচ্ছে নিউট্রাল, এটা থেকে অ্যাসিডিক। এটা পানির সাথে বিক্রিয়ায় কি করে? অ্যাসিড উৎপন্ন করে। ঠিক আছে, নাইট্রাস অ্যাসিড উৎপন্ন করে। নিচের কোন অক্সাইডটি অম্লীয়? এটা কি কোয়েশ্চেন হলো? কোন অক্সাইডটা অম্লীয়? এখানে তো এটা অম্লীয়, আর এগুলো তো, এটা তো ক্ষারীয় অক্সাইড, আর এগুলো তো অক্সাইড না, এগুলো তো অ্যাসিড। ঠিক আছে, এগুলো তো ডিরেক্ট অ্যাসিড দেওয়া আছে। এটা হচ্ছে বেসিক, এটা পানির সাথে বিক্রিয়ায় এত, এটা পানি, এটা অক্সাইডটা বলছো তো, তাহলে এটা পানির সাথে বিক্রিয়ায় আর এই দুটো অপশন দিতে ভুল করছে। এগুলো আসলে কি হবে বলো তো? কি হবে? এগুলো অপশনই ভুল, এগুলো তো অলরেডি অক্সাইডই নাও। এই দুইটা অক্সাইড, তাহলে এটা বেসিক অক্সাইড, এটা অ্যাসিডিক অক্সাইড, এই দুইটা তো অ্যাসিড। কোন নিচের কোনটি ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়? এটা আমি বলবো। র্যাডন হচ্ছে তেজস্ক্রিয়। ঠিক আছে, নিষ্ক্রিয় গ্যাসগুলোর মধ্যে র্যাডন হচ্ছে তেজস্ক্রিয়, ও হচ্ছে ক্যান্সারের ট্রিটমেন্টে ব্যবহৃত হয়। ঠিক আছে, র্যাডন হচ্ছে কি রেডিও অ্যাক্টিভ। ঠিক আছে, র্যাডন হচ্ছে কি রেডিও অ্যাক্টিভ। তোমাদের ক্লাস শেষ করে দিতে হবে।
ক্লোরাইড দ্যাট ক্যানট গেট হাইড্রোলাইজড ইজ, দেখছো এই কোয়েশ্চেনটা হচ্ছে অসংখ্যবার আসছে, অসংখ্যবার এটা আসছে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অক্সাইড ইজ নিউট্রাল, এটা বলো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অক্সাইড ইজ নিউট্রাল। তাহলে এখানে কি হবে বলো তো, তাহলে এখানে আমাদের মেইন টার্গেট হচ্ছে আমরা আরো 1-1.5 ক্লাস ধরে যেগুলো পড়বো এগুলোর মেইন টার্গেট এমসিকিউ আর খ নাম্বারের কোয়েশ্চেন, এটা একটু বলো, এমসিকিউ আর খ নাম্বারের কোয়েশ্চেন। এবং তুমি সত্যি কথা তোমার অ্যাডমিশন টেস্ট যে কত ইজি হয়ে যাবে তুমি চিন্তাও করতে পারতো না, হয়তো তুমি এখন বিশ্বাস করতেছো না, তুমি তখন শুধু বিশ্বাস করো, মানে তখন তোমার অ্যাডমিশনে গিয়ে এইগুলা কোনো মানে এগুলো আর কোথাও পড়া লাগবে না, এগুলো যাবা আর এখানে দেখবো হচ্ছে তুমি অনেক বেশি জানো। ঠিক আছে, এগুলো যদি এখন এভাবে পড়ে ফেলো নোটটা সুন্দর মতো থাকে। তাহলে Al2Cl6, এটার মধ্যে সমযোজী অসম্মিলিত বন্ধনের সংখ্যা যথাক্রমে ডিউ 18-19 এটা আসছে। দেখো তাহলে Al, ঠিক আছে, ওর ইলেকট্রনের কি আছে, অষ্টক সংকোচন ঘাটতি আছে, তাহলে ও কি করবে এখানে একটা সন্নিবেশ বন্ধন করবে, পার্শ্ববর্তীটা ওরে দয়া করে এখানে ইলেকট্রন দিবে, দয়া করে, তাহলে সন্নিবেশ হচ্ছে 2টা আর সমযোজী হচ্ছে 6টা, 1টা 2টা 3টা, 1টা 2টা 3টা, তাহলে 6 আর 2। ঠিক আছে, আজকে এইটুক এন্ড করে দিচ্ছি। এটা ছিল লেকচার 5। সাইকেল 2 লেকচার 5। হ্যাঁ, ফুল চ্যাপ্টার পর ম্যাক এক্সাম 15 তারিখ, সাইকেল 1 আরো কয়েকদিন পর।